হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের জন্য আরেকটি ভিডিও যেখানে আমি টার্গেট রাখছি, যেখানে ম্যাথামেটিক্সের ওপর আমি ক্লাস রাখছি, সেটা কোন এক্সামকে লক্ষ্য রেখে আমরা কিন্তু লক্ষ্য রাখছি অবশ্যই এসএসসি সিজিএল টায়ার 1 অ্যাজ ওয়েল অ্যাজ টায়ার 2। তো মেনলি দেখো, ম্যাথস যখন আমরা করব তখন অ্যারিথমেটিক পার্টটা আমাদের হয়ে যায়। তোমরাই বলো যে স্যার অ্যারিথমেটিক পার্টটা বোঝালে বুঝতে পারি, একদম ক্লিয়ার হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু কিছু কিছু টপিক থাকে অ্যাডভান্স ম্যাথে, যেটা কিন্তু অনেক চেষ্টা করেও আমি দেখতে পারি অনেক ছেলেমেয়ের মধ্যে একটা ভয় বা ভীতি দারুণভাবে কাজ করে। কিন্তু সেটা কেন হয় জানো? সেটা হওয়ার মূল কারণ হচ্ছে বেসিক জায়গাটায় কিছু সমস্যা ধারাবাহিকভাবে থেকে যায়, যেটা কিছুতেই কিন্তু আপডেটের জায়গায় আসে না। তো আমি এই জন্য তোমাদের এই সিরিজটাতে, যেখানে এসএসসি সিজিএল টায়ার 1 টায়ার 2 নিয়ে আমি আলোচনা করব, প্রথমে বেসিক বলবো, তারপর প্রচুর প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আমি ডিসকাশন করব। সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমি তোমাদের জন্য প্রথমেই চ্যাপ্টার রাখছি কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি সহজে কিভাবে করবে, সহজে কিভাবে ভাববে, কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো মাথায় রাখতে হয়, এই চ্যাপ্টারের অঙ্ক পরীক্ষা হলে গিয়ে সুন্দরভাবে এবং ইজি ওয়েতে সলভ করতে গেলে। তো সিজিএল পরীক্ষা আসছে, সবাই টায়ার 1 টায়ার 2, বিশেষ করে টায়ার 2 নিয়ে খুব চিন্তায় থাকো। স্যার টায়ার 1টা পাস হয়ে গেল, টায়ার 2তে কি আসবে কি আসবে না কিছুই বুঝতে পারছি না, অ্যাডভান্স ম্যাথ পারছি না, অ্যাডভান্স ম্যাথ জটিল লাগছে। তাদের কথা ভেবে আমাদের এই ভিডিও, আমি চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টার অ্যাডভান্স ম্যাথে যাতে তোমাদের কাছে সহজভাবে তুলে ধরা যায়। দেখো, অ্যাডভান্স ম্যাথে যেটা হয়, শর্টকাট ট্রিক্স খুব বেশি এখানে হয় না। কনসেপ্ট ক্লিয়ার করো, ছোট ছোট ফর্মুলার অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলো অ্যাপ্লাই করতে শেখো, অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। তো সেরকমই আমি তোমাদের এই চ্যাপ্টারটা ডিসকাস করব কোঅর্ডিনেট জিওমেট্রির ওপর। চলো আমরা দেখে নিই তাহলে কি করে আমরা অঙ্কটাকে, মানে এই চ্যাপ্টার থেকে আমরা সহজে করব। শুরুতেই আমরা একটু অ্যাক্সিস এঁকে নিচ্ছি। কোঅর্ডিনেট জিওমেট্রিতে যেটা খুবই প্রয়োজন হয় সেটা হচ্ছে এক্স, এটাকে বলছি এক্স ড্যাশ, ওয়াই, এটাকে বলছি ওয়াই ড্যাশ। এক্স মানে পজিটিভ দিক এক্স এর, আর এটা হচ্ছে এক্স এর নেগেটিভ দিক। ওয়াই এর পজিটিভ দিক ওপরে যাব এটা থেকে, আর এটা থেকে আমরা নিচের দিকে আসলে ওয়াই এর নেগেটিভ দিক পাবো। সেই জন্য এখানে একটা জিনিস দেখো, এই বিন্দুটাকে আমরা কি বলি? অরিজিন। কি বলি আমরা? অরিজিন অথবা মূল বিন্দু। ঠিক আছে, যেটার এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট হয়, যেটার এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট হয় 0 0। মানে এখানে কিন্তু এক্স এর ভ্যালুও 0 এবং ওয়াই এর ভ্যালুও 0। তাই জন্য এটাকে মূল বিন্দু এবং অরিজিন, বা একদম এখান থেকে আমরা শুরু করতে পারি, সেটা এক্স এর মান হতে পারে, সেটা ওয়াই এর মান হতে পারে, সেটা আমরা এখান থেকে শুরু করতে পারি বা শুরু করতে হবে। যদি তোমাকে একটা পয়েন্ট দেওয়া হয়, সাপোজ আমরা পয়েন্ট কিভাবে প্লট করি, কারণ কোঅর্ডিনেট জিওমেট্রি ভালো মতো শিখতে গেলে, স্থানাঙ্ক জ্যামিতি ভালো মতো শিখতে গেলে তোমাকে কিন্তু অরিজিনটা থেকে কিভাবে আমি এক্স আর ওয়াই এর ভ্যালু পুট করব সেটা জানতে হবে। যেমন ধরো আমি বলছি 3 আর 4 একটা বিন্দু, এই বিন্দুটাকে যদি আমি প্লট করতে চাই এই কোঅর্ডিনেট অ্যাক্সিসের মধ্যে, কিভাবে আমরা করব? 3 দেখতে পাচ্ছি এক্স, দেখো 1 2 3 এক্স এর ভ্যালু। ওয়াই কত? 4, অবশ্যই পজিটিভ, তার মানে উপর দিকে যাবে 1 2 3 4। তাহলে এই বিন্দুটাকে কিন্তু আমরা বলতে পারি 3 4 বিন্দু। তার মানে আমি দেখলাম যখনই এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, তখন কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি, এইখানে পয়েন্টটা পেয়ে যাচ্ছি, কেননা ফার্স্ট কোয়াড্রেন্টটাতে এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু এক্স নেগেটিভ কিন্তু ওয়াই পজিটিভ। সবসময় এক্স এর মান বসানো হয়, পরেরটা ওয়াই এর মান বসানো হয়। থার্ড কোয়াড্রেন্টে অবশ্যই তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। থার্ড কোয়াড্রেন্টে কিন্তু এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ। ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্টে অবশ্যই এক্স পজিটিভ কিন্তু ওয়াই নেগেটিভ। এটা একটু মাথায় রেখে তোমাকে এই বিন্দুগুলো সম্পর্কে ধারণা করতে হবে। যদি বলা হয়, আরেকটা বিন্দু নিচ্ছি, যদি বলা হয় ধরো 4 - 5 বিন্দুটা কোথায় হবে? 4 - 5, 4 যেহেতু আগে আছে তাহলে অবশ্যই এক্স এর ভ্যালু 4,
তার মানে 1 2 3 4। এবার -5 যখন বলছে তাহলে y এর ভ্যালু নিচের দিকে আসবে 1 2 3 4 5। ধরো এখানে একটা বিন্দু থাকবে যেটাকে আমি বলছি 4 -5 বিন্দু। দেখো x পজিটিভ y নেগেটিভ, তার মানে এই কোয়াড্রেন্টে থাকবে। বোঝা গেল? একদম পরিষ্কার। তাহলে এইভাবে কিন্তু বিন্দুটাকে আমরা ডিনোট করতে পারি কোঅর্ডিনেট অ্যাক্সিসে, স্থানাঙ্ক জ্যামিতিতে। ঠিক আছে, এবার যেটা লাগবে সেটা হচ্ছে, ধরো এরকম তোমার কাছে একাধিক বিন্দু দেওয়া হলো, তাদের মধ্যে দূরত্ব কত হবে বলতে হবে। একাধিক বিন্দু ধরো দেওয়া রইল, তাদের মধ্যে দূরত্ব কত হবে তোমাকে বলতে হবে। আমি আগে বেসিক ফর্মুলাগুলো বলবো, তারপর আস্তে আস্তে ভালো ফর্মুলাগুলোতে আসবো। যেমন যদি একটা বিন্দু বলা হয়, ধরো বলছি x1 y1, x1 y1, আরেকটা বিন্দু নিলাম x2 y2। ধরো x1 y1, এখানে বিন্দুটা পেলাম আমি, এখানে পেয়ে যাচ্ছি x1 y1, আর এখানে পেয়ে যাচ্ছি x2 y2। ঠিক আছে, এই বিন্দু দুটোর মধ্যে যদি আমাদের ডিস্টেন্স চাওয়া হয়, যেখানে y y ড্যাশ যেরকম ছিল, x x ড্যাশ যেরকম ছিল সেরকমই থাক। ঠিক আছে, এই বিন্দু দুটোর মধ্যে ডিস্টেন্স আমরা কিভাবে পাবো? তাহলে বিন্দু দুটির যদি নাম দিয়ে দিই, ধরো এই বিন্দুটা a বললাম, এই বিন্দুটা b বললাম, তাহলে ডিস্টেন্স বিটুইন a and b পয়েন্টস কত হবে বলো? ডেফিনেটলি √ওভার x2 minus x1 হোল স্কোয়ার প্লাস y2 minus y1 হোল স্কোয়ার, y2 minus y1 হোল স্কোয়ার। তাহলে বিন্দুগুলোর মধ্যে দূরত্ব পেয়ে গেলাম। তুমি কিন্তু এটাকে এইটাও লিখতে পারো মাইনাস কমন নিয়ে, আলাদা কিছু নয়, x1 minus x2 হোল স্কোয়ার প্লাস y1 minus y2 হোল স্কোয়ার। তুমি এটাও লিখতে পারো, দুটো একই জিনিস, দুটো একই জিনিস, কিন্তু এটা পেয়ে যাচ্ছি আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। ঠিক আছে, দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা আমরা কি পাচ্ছি? √ওভার x2 minus x1 হোল স্কোয়ার প্লাস y2 minus y1 হোল স্কোয়ার, অথবা x1 minus x2 হোল স্কোয়ার প্লাস y1 minus y2 হোল স্কোয়ার। ওকে, তাহলে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস আমরা এইভাবে পেতে পারি। ওকে, নেক্সট দেখো টপিক আসবে, কি আসবে? সাপোজ ধরো বলছি আমি দুটো বিন্দু নিচ্ছি, একটা হচ্ছে x1 y1 বিন্দু, আরেকটা বিন্দু নিলাম x2 y2 বিন্দু। বলছে এই দুটো বিন্দু ধরো বিন্দুর নাম দিয়ে দিলাম, একটা a একটা b। সি বিন্দুতে m:n রেশিওতে ডিভাইড হয়। ভালো করে শোনো, বিভিন্ন নামে বইতে তোমরা পাবে এই কনসেপ্টগুলো বা ফর্মুলাগুলো। এখানে এক্সট্রা কোনো নাম দেওয়ার দরকার নেই, কিছুই না। দুটো বিন্দুর মধ্যে একটা বিন্দু নেওয়া হলো, সেই বিন্দুটা যদি m:n অনুপাতে ভাগ করে সম্পূর্ণ এবি রেখাটাকে, সেক্ষেত্রে m:n রেশিওতে ডিভাইড করলে আমরা সি বিন্দুর কোঅর্ডিনেট কত পাবো? কোন বিন্দুতে এটা m:n রেশিওতে ডিভাইড হবে, সেখানে সি বিন্দুর কোঅর্ডিনেট তোমাকে কি করতে হবে? বের করতে হবে। কি ফর্মুলা? এক্স এর ভ্যালু আমরা ডিরেক্ট এভাবে বার করতে পারি, mx2 ক্রস হয় প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n। ওকে, আবার y বিন্দু মানে y এর কোঅর্ডিনেট আমরা কিভাবে বার করি? সিমিলারলি my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। এইভাবে কিন্তু আমরা কি করি? এইভাবে কিন্তু আমরা এক্স আর ওয়াই এর মধ্যে মানে এক্স আর ওয়াই বিন্দু আমরা বের করতে পারি। কিন্তু এটাকে আমি বলি এবি রেখা ইন্টারনালি ডিভাইডেড অ্যাট সি পয়েন্ট। এটাকে আমরা কি বলছি? এবি লাইন ইন্টারনালি ডিভাইডেড বাই সি পয়েন্ট। সি পয়েন্ট দ্বারা অন্তর্ভাবে বিভক্ত হয়েছে এবি লাইন।
কিন্তু যদি এটা এক্সটার্নালি ডিভাইডেড বলতো, যদি বহির্ভাবে বিভক্ত হওয়ার কথা বলতো, তখন কি হতো? তখন দেখো রেখাটা আমরা এইভাবে কিন্তু আঁকতে পারতাম। ধরলাম, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, কোঅর্ডিনেট আমরা জানি। এ বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, বি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। ঠিক আছে, সি বিন্দুতে কিন্তু কি হলো, এক্সটার্নালি ডিভাইড হলো xy বিন্দুতে। সি বিন্দুতে এক্সটার্নালি ডিভাইডেড হলো তোমার যার কোঅর্ডিনেট xy। কোন রেশিওতে? m:n। এই পুরোটা m আর এই পুরোটা n, m:n রেশিওতে ডিভাইড। ঠিক আছে, এই পুরোটা m আর এই বিসি পুরোটা কিন্তু n। তাহলে এখানে আমরা কি লিখবো? এবি লাইন externally divided by which point? by C point। C এর কোঅর্ডিনেট হচ্ছে এটা C পয়েন্ট। তাহলে প্রথমটা ছিল কি? ইন্টারনালি ডিভাইডেড বাই C পয়েন্ট। এটা হচ্ছে বহির্ভাবে বিভক্ত বা এক্সটার্নালি ডিভাইডেড বাই C পয়েন্ট। সেক্ষেত্রে এই x কোঅর্ডিনেট কি হবে? m x2 যথারীতি ক্রস গুণ হবে m x2 মাইনাস n x1 বাই m মাইনাস n, আর y হয়ে যাবে m y2 মাইনাস n y1 বাই m মাইনাস n। তাহলে x আর y এর কোঅর্ডিনেট কিন্তু এইভাবে আমরা পেয়ে যেতে পারি। দেখো কোঅর্ডিনেট জিওমেট্রি খুব ইন্টারেস্টিং, একটু সাবধানে ভালো করে ঠান্ডা মাথায় বোঝো। যারা যারা অ্যালজেব্রায় ভালো ছিলে তাদের কিন্তু খুব ইন্টারেস্টিং লাগবে, খুব ভালো লাগবে, কারণ অ্যালজেব্রিক এক্সপ্রেশন কম বেশি এখানে আসবেই। এইবার আমরা চলে যাচ্ছি, আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম, এবার একটা ট্রায়াঙ্গেল নিলাম। একটা ট্রায়াঙ্গেলের তিনটে বিন্দুর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক দেওয়া আছে। একটা ট্রায়াঙ্গেলের তিনটে বিন্দুর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। ঠিক আছে, এর কোঅর্ডিনেট ধরলাম x1 y1, বি এর কোঅর্ডিনেট ধরলাম x2 y2, সি এর কোঅর্ডিনেট ধরলাম x3 y3। তাহলে এর মিডিয়ানগুলো, মিডিয়ান মানে অপোজিট ভার্টেক্স থেকে মিড পয়েন্টে যেটা টাচ করবে, এই মিডিয়ানগুলো যেখানে মিট করে এই বিন্দুটাকে আমরা কি বলছি? মিডিয়ানগুলো যেখানে মিট করছে সেই বিন্দুটাকে, ধরো আমি ধরলাম ডি, ডি বিন্দুটাকে কিন্তু আমরা বলছি সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড, ঠিক আছে, বাংলায় বলে ভর কেন্দ্র, ভার কেন্দ্র নয় কিন্তু ভর কেন্দ্র। এই সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কি হবে? কোঅর্ডিনেট অফ সেন্ট্রয়েড কি হবে তোমরা কি জানো? হয়ে যাবে x1 প্লাস x2 প্লাস x3 y3 কমা y1 প্লাস y2 প্লাস y3 y3। কি পেয়ে গেলাম এটা আমরা ট্রায়াঙ্গেলের ভরকেন্দ্রের বা সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট পেয়ে গেলাম। কি পেলাম? সেন্ট্রয়েডের আমরা কোঅর্ডিনেট পেয়ে গেলাম। ওকে, আমরা ইজিলি কিন্তু বলতে পারছি এই ধারণার মাধ্যমে। এইবার যদি ধরো কোনোভাবে তোমাকে বলা হয় যে এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা এরিয়া বার করতে চাই তবে এরিয়া কত হবে? দেখো অনেক রকম ভাবে আমরা এরিয়া বার করতে পারি। কি করতে পারি? আমরা ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট পেয়ে গেছি, এটা থেকে ডিস্টেন্স পেয়ে যাব, এটা থেকে ডিস্টেন্স পেয়ে যাব, এটা থেকে ডিস্টেন্স পেয়ে যাব, আমরা স্কেলিং ট্রায়াঙ্গেলের ফর্মুলা ইউজ করে ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়ে যাব। কিন্তু ওটা হয়ে যাবে লেন্দি প্রসেস। ডিরেক্ট আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল বার করতে পারবো। ডিরেক্ট আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল বার করতে পারবো। কিভাবে বার করব ডিরেক্ট এরিয়া অফ ট্রায়াঙ্গেল? দেখো, হাফ ইন্টু x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3
পেয়ে যাব y1 মাইনাস y2। এটা দেখো ডিরেক্ট এরিয়া বার করার ফর্মুলা। মনে রাখার একটা ছোট্ট উপায় আছে। কি উপায়? কম্বিনেশন গুলো দেখো, প্রথমে 1 2 3, এই যে 1 2 3, পরে 2 3 1, 2 3 1, তারপরে 3 1 2, তারপরে 3 1 2। মনে রাখার উপায় কিন্তু আমরা এটা রাখতে পারি। ঠিক আছে, এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল আমরা এইভাবে বের করতে পারি। আর কি মনে রাখবো? হাফটা তো বাইরে থাকে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সেই কনসেপ্ট থেকে। আর এক্স গুলো সব বাইরে থাকবে, ওয়াই গুলো ভেতরে থাকবে। এক্স গুলো সব পজিটিভ হবে, ওয়াই গুলো সব মানে ভেতরে নেগেটিভ হবে। ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখতে পারি। আর এটা কি বলবো? 1 2 3, 2 3 1, 3 1 2। তাহলে আর জীবনে ভুল হবে, তাহলে আর কোনোভাবে দেখো আমরা ভুল না। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড বার করার ফর্মুলা পেয়ে গেলাম। আর তিনটে শীর্ষবিন্দু যদি কোঅর্ডিনেট দেওয়া থাকে যে কোনো ট্রায়াঙ্গেলের, সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া আমরা ইজিলি এই ফর্মুলা দিয়ে বের করে নেব। আমার মনে হয় না কোনো অসুবিধা হবে যদি তুমি মনে রাখার ট্রিক্সটা একটু মাথায় রাখো। মনে রাখার ট্রিক্সটা যদি বুঝে যাও তাহলে কিন্তু আর কোনো অসুবিধে হওয়ার কথা নয়। এইবার চলে আসব, ধরো এবার আমরা চলে আসব কতগুলো রেখার ইকুয়েশন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমরা একটা মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমরা বলছি y ইকুয়াল টু mx প্লাস c। এটা কি জিনিস? দেখো y তো আমরা জানি, x ও জানি, c টা হচ্ছে কনস্ট্যান্ট জানি, কিন্তু m টা কি জিনিস? m টাকে আমরা বলছি স্লোপ অথবা গ্রেডিয়েন্ট। স্লোপ অথবা গ্রেডিয়েন্ট, স্লোপের বাংলা হচ্ছে নতি, আর গ্রেডিয়েন্ট হচ্ছে প্রবণতা। বাংলাগুলো বলে দিচ্ছি, ছোটবেলায় বা 11 12-এ যখন পড়েছো তোমাদের রিলেট করতে সুবিধা হবে। কারো যদি বাংলায় পড়ে থাকো তাদের রিলেট করতে সুবিধা হবে। এমটা কি? এমটা হচ্ছে, ধরো এরকম যদি অ্যাক্সিস থাকে, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা এক্স অ্যাক্সিস, বলছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে এই স্ট্রেট লাইনটা যে কোণ তৈরি করলো, ধরো কোণটা থিটা তৈরি করলো, তার ট্যান ভ্যালুই হচ্ছে গ্রেডিয়েন্ট, তার ট্যান ভ্যালুই হচ্ছে গ্রেডিয়েন্ট। তার মানে আমরা বলতেই পাচ্ছি এম মানে হচ্ছে ট্যান থিটা। আমরা কি বলতে পাচ্ছি? এম মানে হচ্ছে ট্যান থিটা। বোঝা গেল? তাহলে আমরা বলছি যদি যদি তুমি থিটা অ্যাঙ্গেল নিয়ে নাও, যে এই স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি স্লোপ অথবা গ্রেডিয়েন্ট হচ্ছে এম হচ্ছে ট্যান থিটার সঙ্গে ইকুয়াল। মানে যে কোণ করবে তার ট্যান ভ্যালু, যে কোণ করবে তার ট্যান ভ্যালু হচ্ছে এই লাইনটার গ্রেডিয়েন্ট অথবা স্লোপ। এটা কিন্তু বারবার আমাদের কাজে লাগবে বিভিন্ন সময়। ঠিক আছে, তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা একটা পেলাম। সেকেন্ড একটা নেব, সেটা হচ্ছে ধরো একটা বিন্দু দেওয়া থাকবে x1 y1 এবং স্লোপ দেওয়া থাকবে, স্লোপ দেওয়া থাকবে ধরো m। সেক্ষেত্রে বলছে আমরা এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কিভাবে পাবো? ইকুয়েশন অফ দিস স্ট্রেট লাইন কিভাবে পাবো? ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কিভাবে পাবো? এখান থেকে পেয়ে যাব y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। ঠিক আছে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা একটা গেল, এটা একটা ফর্ম গেল। ধরো আবার যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে, শুধুমাত্র দুটো পয়েন্ট দেওয়া থাকে x1 y1 এবং x2 y2, সেক্ষেত্রে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কি হবে? সেক্ষেত্রে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কি হবে যখন শুধুমাত্র দুটো পয়েন্ট দেওয়া? সেক্ষেত্রে পেয়ে যাব y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 ইকুয়াল টু এক্স মাইনাস x1 বাই x1 মাইনাস x2। এইভাবে দেখো আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পেয়ে যাব যদি একটা
পয়েন্ট আর একটা স্লোপ দেওয়া থাকে সেক্ষেত্রে এটা হবে, আর যদি শুধুমাত্র দুটো পয়েন্ট দেওয়া থাকে কোনো স্লোপ না দেওয়া থাকে সেক্ষেত্রে এটা হবে। তাহলে এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, এখান থেকে কিন্তু আমরা কার ভ্যালু পেয়ে যাব? এই দুটোকে যদি কম্পেয়ার করি, এই দুটোকে কম্পেয়ার করলে এম এর ভ্যালু কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব। দেখো তুমি y মাইনাস ওয়াই ওয়ানটা রেখে তুমি যদি y1 মাইনাস ওয়াই টুটা ওপরে নিয়ে যাও, মানে এইভাবে জিনিসটাকে সাজাও, দেখো y মাইনাস ওয়াই ওয়ানটাকে আমি রেখে দিলাম, ঠিক আছে, y1 মাইনাস ওয়াই টুটা নিলাম, এখানে x1 মাইনাস x2 নিলাম, ওপরে আর পরে থাকলো x মাইনাস x1। তুমি যদি কম্পেয়ার করো ওই দুটো, তাহলে কিন্তু ডিরেক্ট এম এর ভ্যালু বা স্লোপের ভ্যালু বের করার সূত্র আমি পেয়ে গেলাম। এম এর ভ্যালু কি হবে? ডিরেক্ট এম এর ভ্যালু কিন্তু এই পার্টটা হয়ে যাবে। মানে কত পাচ্ছি? এম y1 মাইনাস ওয়াই টু বাই x1 মাইনাস x2। দেখো কম্পেয়ার করে যদি একটা স্ট্রেট লাইন দেওয়া থাকে, মানে দুটো পয়েন্ট শুধুমাত্র দেওয়া থাকে, এরকমও অঙ্ক তোমাদের করতে হতে পারে। দুটো পয়েন্ট দেওয়া থাকে, সেই পয়েন্ট দ্বারা গঠিত বা সেই পয়েন্ট দুটো আছে এরকম একটি সরলরেখার যদি স্লোপ জানতে চায়, তুমি ডিরেক্ট এম এর ভ্যালু বা স্লোপ বা গ্রেডিয়েন্ট তুমি বের করতে পারো। ঠিক আছে, জাস্ট কম্পেয়ার করলাম, পেরিয়ে গেলাম। এবার আমি চলে যাচ্ছি নেক্সট আরেকটা কনসেপ্টে, সেটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম অফ স্ট্রেট লাইন। ইন্টারসেপ্ট বাংলায় বলে ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার, ইন্টারসেপ্ট ফর্ম অফ স্ট্রেট লাইন কিভাবে বার করবে? ইন্টারসেপ্ট ফর্ম অফ স্ট্রেট লাইন খুব ইজিলি আমরা বার করতে পারবো। সেটা হচ্ছে, ধরো আমি বলছি x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম স্ট্রেট লাইনে। জিনিসটা কি হচ্ছে একটু বুঝে নাও, তাহলে মনে রাখতে সুবিধা হবে। বলা হচ্ছে ধরো এই স্ট্রেট লাইনটা ইন্টারসেপ্ট করেছে এক্স অ্যাক্সিসকে এবং ওয়াই অ্যাক্সিসকে ছেদ করেছে। সেক্ষেত্রে এই ভ্যালুটা যদি আমি বলি তোমার বি, এবং এই ভ্যালুটা যদি আমি বলি এ, তাহলে লিখতে পারি এই পয়েন্টটার কোঅর্ডিনেট ডেফিনেটলি a0, এবং এই পয়েন্টটার কোঅর্ডিনেট a0, এবং এই পয়েন্টটা হয়ে যাবে 0b। সেক্ষেত্রে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কিন্তু হবে x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, যেখানে এ ইন্টারসেপ্ট করেছে এক্স অ্যাক্সিস থেকে আর বি ইন্টারসেপ্ট করেছে ওয়াই অ্যাক্সিস থেকে, তাই ইন্টারসেপ্টেড ফর্ম আমরা এটা পেয়ে যাচ্ছি। এবার যদি তোমাকে জানতে চাওয়া হয় তোমার কাছে যে দুটো অ্যাক্সিস দ্বারা যে পার্টটা স্ট্রেট লাইনের ইন্টারসেপ্ট হয়েছে, ছেদ হয়েছে দুটো অ্যাক্সিস দ্বারা, যে অংশটা মধ্যবর্তী আছে তার ভ্যালু কত, তুমি ইজিলি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে, যেহেতু এটা সবসময় 90 ডিগ্রি, অ্যাক্সিস সবসময় 90 ডিগ্রিতে থাকে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে পেয়ে যাবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাও তোমাকে বের করতে হতে পারে, তাহলে এটাকে আমরা কি বলছি? ইন্টারসেপ্ট ফর্ম বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে একদম বেসিক অফ কোঅর্ডিনেট জিওমেট্রি আমি তোমাদের বলে দিচ্ছি, তারপরে আমি অঙ্ক করতে করতে আরো যে বৃহৎ ধারণাগুলো সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। ওকে, এবার আমরা চলে যাব দুটো স্ট্রেট লাইন। ধরো আমি এরকম নিলাম, দুটো স্ট্রেট লাইন এরকম প্যারালাল আছে, ঠিক আছে, মানে এটার স্লোপ আমি ধরলাম m1 আর এটা স্লোপ ধরলাম m2। সেক্ষেত্রে এদের রিলেশন কি হবে? যদি টু লাইনস আর প্যারালাল, ইফ টু লাইনস আর প্যারালাল মানে সমান্তরাল, প্যারালাল মানে বুঝতেই পারছো সমান্তরাল, আর একটা স্লোপ যদি m1 হয় আরেকটা স্লোপ যদি m2 হয়, সেক্ষেত্রে m1 m2 রিলেশন কি হবে? সেক্ষেত্রে বলছে m1 শুড বি ইকুয়াল টু m2, এবার তোমার মনে হতে পারে স্যার তাহলে একটা স্ট্রেট লাইন যদি দেওয়া থাকে সেখান থেকে ডিরেক্ট আমরা স্লোপ কিভাবে বার করব? সাপোজ ধরো বলছি a x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এখান থেকে যদি আমাকে স্লোপ বার করতে বলে, ধরো স্লোপটা ধরলাম m,
সেটা যদি বার করতে বলে আমরা ডিরেক্ট বের করতে পারবো মাইনাস কোএফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ বি। ডিরেক্ট আমরা স্লোপ বার করতে পারবো। মানে এক্সাম্পল হিসেবে রাখো, যদি বলি 2x প্লাস 5y প্লাস 7 ইকুয়াল টু 0, সেক্ষেত্রে এর স্লোপ কত হবে? এর স্লোপ হয়ে যাবে তোমার -2/5 মাইনাস এক্স কোঅর্ডিনেট ডিভাইডেড বাই ওয়াই কোঅর্ডিনেট। ঠিক আছে, একদম ক্লিয়ার। এবার যদি ইফ টু লাইনস আর perpendicular to each other, যদি পারপেন্ডিকুলার হয় নিজেদের মধ্যে, মানে এরকম হবে, ধরো একটা রেখা এরকম আছে আর একটা রেখা এরকম আছে, পরস্পর লম্ব, সেক্ষেত্রে কি হবে? দেখো, এ স্লোপ যদি m1 হয়, এটা স্লোপ যদি m2 হয়, সেক্ষেত্রে রিলেশন হবে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। তাহলে প্যারালাল হলে স্লোপ ইকুয়াল হয়ে যায়, আর পরস্পরের উপর লম্ব হলে স্লোপ কিন্তু প্রোডাক্ট অফ টু স্লোপ বা তোমার গ্রেডিয়েন্ট শুড বি -1 ইকুয়াল টু -1। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা যদি প্যারালাল হয় স্লোপ পেতে পারি, স্লোপের রিলেশন পেতে পারি, পারপেন্ডিকুলার হলেও কিন্তু স্লোপের রিলেশন আমরা ইজিলি পেতে পারি। তো এইভাবে দেখো, একদম বেসিক বলে দিলাম কোঅর্ডিনেট জিওমেট্রি ছোট্ট সময়ে, যাতে বেসিকটা নিয়ে তোমাদের সমস্যা না হয়। কারণ অঙ্ক করতে গেলে কিন্তু বেসিক নিয়ে সমস্যা হলে তখনই তোমাদের অঙ্ক কঠিন লাগতে শুরু করে। চলে এলাম আমি প্রথম অঙ্কে। দেখো, দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন 2x plus 7y equal to 1 and 4x plus 5y equal to 11। ঠিক আছে, পয়েন্ট অফ ইন্টারসেকশন জানতে চাওয়া হয়েছে, মানে ছেদ বিন্দু জানতে চাওয়া হয়েছে, আর কিছুই না। এদের ছেদ বিন্দু জানতে চাওয়া হয়েছে। একটা জিনিস, এটাকে সলভ করে তুমি কিন্তু সময় নষ্ট করো না মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে সলভ করে তুমি কিন্তু সময় নষ্ট করো না। তাহলে কি করব স্যার? আমি জাস্ট দেখব কোন বিন্দুটা দুটো লাইনকে স্যাটিসফাই করে। অ্যাকচুয়ালি একটা লাইনকে স্যাটিসফাই করলেও আমরা বলতে পারি সেই বিন্দুটা এর উপর অবস্থিত আছে, তার মানে সেই বিন্দুটাতে ছেদ করছে। ঠিক আছে, তুমি জাস্ট দেখে নাও এক ঝলক। ধরো এটা যদি নিয়ে নেই, প্রথম বিন্দুটা 4 দুগুণে 8 -1, তার মানে এটা 8 -1 মানে 7 ইকুয়াল টু 1, মিলে গেল। এটা হচ্ছে 4 4 হয়ে যাচ্ছে 16, আর এটা -5, দেখো 16 - 5 11। তার মানে এই বিন্দুটা দুটো স্ট্রেট লাইনকে স্যাটিসফাই করলো। তাহলে আমার আলাদা করে সলভ করার দরকার নেই। আমরা ইজিলি এটাকে আনসার বলে দিতে পারছি। বোঝা গেল? মানে আমি বলতে চাইলাম যে বিন্দুটা দুটো সরলরেখাকেই সিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে, সেই বিন্দুটাই এদের ছেদ বিন্দু হতে হবে। দেখো 4 দুগুণে 8 -1, 7 - 7, 8 থেকে 7 মাইনাস করলে 1, 4 4 4 16, 5 1, 5 মাইনাস করলে 1। তাহলে দেখো স্যাটিসফাই করে গেল, মানে ডেফিনেটলি এটা আমরা আনসার পেয়ে গেলাম। চলে গেলাম নেক্সট। The equation of a line parallel to x-axis at a distance of 7 units and below x-axis, খুব ইম্পর্টেন্ট বলছে বিলো x-axis, মানে জিনিসটা এই রকম। ধরো বলা হলো, আমি কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো আঁকলাম, এটা ডেফিনেটলি y অ্যাক্সিস, এটা ডেফিনেটলি x অ্যাক্সিস। ওকে, এবার বলছি দ্য ইকুয়েশন অফ এ লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস অ্যাট এ ডিস্টেন্স অফ 7 ইউনিট বিলো এক্স অ্যাক্সিস। তাহলে প্যারালাল টু এক্স অ্যাক্সিস কিরকম হবে? বিলো এক্স, এটা তো এক্স অ্যাক্সিস আমরা জানি, তার নিচে তোমাকে ড্র করতে হবে এই স্ট্রেট লাইনটা। কত ডিস্টেন্স বলছে? 7 ইউনিট ডিস্টেন্স বলছে। এই ডিস্টেন্সটা বলছে 7 ইউনিট। তার মানে সব ক্ষেত্রেই কিন্তু দেখো, এই যে মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটা সব ক্ষেত্রেই কিন্তু 7। তাহলে কোন ভ্যালুটা ফিক্সড? এটা তো নিশ্চয়ই y এর ভ্যালু, x এর ভ্যালু নয়। তাহলে y এর ভ্যালুটা কিন্তু ফিক্সড, যেটা ফিক্সড ভ্যালু। কেননা এই রেখাটার ওপর তুমি যে কোনো বিন্দু নিয়ে নাও,
প্রত্যেকটা বিন্দুতে কিন্তু এক্স আলাদা, তাই না? যেহেতু এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, এক্স প্রত্যেকটা বিন্দুতে আলাদা, প্রত্যেকটা বিন্দুতে এক্স আলাদা, কিন্তু ওয়াই এর মান সব ক্ষেত্রে 7 ফিক্সড। তাহলে ফিক্সড মান দিয়েই, স্থির মান দিয়েই ইকুয়েশনকে প্রকাশ করা কিন্তু ইজি। তাই আমরা বলতে পারি ওয়াই এর মান কত, যেহেতু নিচের দিকে আছে, ওয়াই তো ওপর দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, তাই ওয়াই এর মান -7 আমি লিখতেই পারি। তার ইকুয়েশনটা কি হয়ে যাবে? এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমি লিখতেই পারি y = -7। দেখো কোথায় আছে? ফার্স্ট অপশনেই আছে y = -7। ঠিক আছে, একদম ক্লিয়ার হলো, একদম পরিষ্কার বোঝা গেল, আশা করি একদম ক্লিয়ার। চলে আসছি আমরা পরের অঙ্কে, দেখে নাও সাম নাম্বার 3। The coordinates of one of the end point of diameter AB of a circle are A and the coordinate of the center of the circle given the coordinate BR. খুব কমন প্রশ্ন, দেখো খুব সহজেই আমরা করতে পারবো। আমি একটা বড় করে সার্কেল ড্র করি, ঠিক আছে? এবার এটাকে আমরা সেন্টার ধরলাম আর ডায়ামিটার বলছে AB, তাহলে এটাকে A ধরি, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্টকে B ধরলাম, ঠিক আছে? আর সার্কেলের সেন্টার বলছে সি, ঠিক আছে? চলো এই পয়েন্টটাকে সেন্টার নিয়ে নাও সি, নো প্রবলেম। কোঅর্ডিনেট দেওয়া আছে, তার তো এর কোঅর্ডিনেট দেওয়া আছে কত বলো? 4 - 1, আর সেন্টারের কোঅর্ডিনেট দেওয়া আছে 1 - 3। তোমাকে ফাইন্ড করতে হবে, তোমাদের ফাইন্ড করতে হচ্ছে বি পয়েন্টের কোঅর্ডিনেট, তাই না? এর কোঅর্ডিনেটটা তোমাকে ফাইন্ড করতে হবে। একটা জিনিস দেখো, একটা জিনিস আমরা খুব ক্লিয়ারলি বলতে পারছি যে এই যে সেন্টারটা, এই সেন্টার কিন্তু যেহেতু রেডিয়াস দুটো সমান হয় ইন লেন্থ, সেক্ষেত্রে এটা 1:1 রেশিও আমরা বলতে পারি। তাহলে এম এর মানও 1, এন এর মানও 1। তাহলে আমরা কি বলতে পারি না, দেখো তো, এটা যদি ধরি এক্স আর ওয়াই বি এর কোঅর্ডিনেট, তাহলে আমরা কি বলতে পারি? x+4, এই x+4/2, এই যে 1+1 m+n শিখেছিলাম আজকে, ইকুয়াল টু কত ভ্যালু দেখো? 1। তাহলে আমরা x এর মান কত বলতে পারছি? x+4 = 2, তার মানে x এর মান হয়ে যাচ্ছে -2, x এর মান হয়ে যাচ্ছে -2, ঠিক আছে? দেখো -2 দুটো অপশনে আছে, সেক্ষেত্রে আমরা কি করব? y এর মানটা বার করে নেব। y এর ক্ষেত্রে কি লিখতে পারি? y এর ক্ষেত্রে আমরা লিখতে পারি y + y -1, এই যে -1 কোঅর্ডিনেট আছে, y -1/2 ইকুয়াল টু y এর কোঅর্ডিনেট -3। তাহলে কত পাবো দেখো? y -1 ইকুয়াল টু -6, তার মানে y ইকুয়াল টু -1টা ওদিকে গেলে +1, -6 + 1 আমরা পেয়ে যাব -5। তার মানে এর কোঅর্ডিনেটটা কত পেয়ে যাচ্ছি? পেয়ে যাচ্ছি -2 and 5। তার মানে বি পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাচ্ছি -2 and -5। দেখো জাস্ট ইন্টারনালি ডিভাইডেড ইন 1:1 রেশিও, যদি সেই ফর্মুলাটা আমরা ইউজ করি, আমরা ইজিলি কিন্তু বের করতে পারছি এক্স এর মান এবং ওয়াই এর মান, ঠিক আছে? তাহলে তুমি ফর্মুলাটা একটু কনসেপ্ট ক্লিয়ার করে নাও, তোমার বের করতে আর কোনো সমস্যাই হবে না, ঠিক আছে? চলে গেলাম নেক্সট। The three vertices of a parallelogram taken in order are -1, -6, 2, -5 and 7, 2. The fourth vertex is, দেখো খুব সিম্পলি জিনিসটাকে ভাবো, খুব বেশি জটিলভাবে ভাবার দরকার নেই। আমি 4টে পয়েন্ট নিলাম, অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ নিলে ভালো হয়, অ্যান্টি ক্লকওয়াইজ। এ পয়েন্টটা কত বলছে? ধরলাম -1, -6, বি পয়েন্টটার কোঅর্ডিনেট কত? 2, -5, সি পয়েন্টটার কোঅর্ডিনেট অবশ্যই 7, 2, ডি পয়েন্টটার কোঅর্ডিনেট আমাকে বের করতে হবে, ঠিক আছে? ডি পয়েন্টটার কোঅর্ডিনেট আমাকে ফাইন্ড করতে হবে। সেক্ষেত্রে আমি ডায়াগোনালগুলো অ্যাড করে দিলাম। আমরা কিন্তু জানি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটাও 1:1 রেশিও, এটাও 1:1 রেশিও।
তাহলে এক কাজ করো, এই বিন্দুটার কোঅর্ডিনেট ইজিলি বার করতে পারি। কিভাবে বলো? এই বিন্দুটার কোঅর্ডিনেট 7 -1/2 আর 2 -6/2, মানে যেহেতু 1:1 রেশিও, তাই আমরা বলছি 7 -1/2 আর 2 -6/2। কত পাচ্ছি এটা? 6/2 মানে 3। এটা কত পাচ্ছি? -4/2, তার মানে -2। তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট পেয়ে গেলাম 3 - 2। এবার এর কোঅর্ডিনেট যদি আমরা এক্স আর ওয়াই ধরি, আগের মতো এটাও তো মধ্যবিন্দু, তাই না? এই দুটো বাহু তো সমান, সমদ্বিখণ্ডিত হয়, আমরা জানি তো। ডায়াগোনাল গুলো এই পয়েন্টে সমদ্বিখণ্ডিত হয়, এটা আমরা জানি। সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে আমরা ইজিলি কিন্তু এই পয়েন্টটা পেয়ে যেতে পারি। কিভাবে? যেহেতু এটা 1:1 রেশিও, সেক্ষেত্রে x+2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3। তাহলে দেখো এক্স এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি? ইকুয়াল টু 6। দেখো আগেরটার মতোই একটুখানি এক্স এর ভ্যালু 4 পেয়ে গেলাম। এক্স এর ভ্যালু 4 কিন্তু দুটোতে আছে। তাহলে ওয়াই এর ভ্যালুটাও বার করতে হবে। কিভাবে বার করবো বলো? y-5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু -2। জাস্ট সলভ করো। y-5 ইকুয়াল টু -4, দ্যাট মিনস y ইকুয়াল টু 1। তাহলে y এর ভ্যালু পেয়ে গেলাম 1, x এর ভ্যালু পেয়ে গেলাম 4, তার মানে আমি কোঅর্ডিনেটটা বলতে পারি 4 1। তার মানে ডি বিন্দুর কোঅর্ডিনেট কিন্তু ইজিলি বেরিয়ে গেল 4 1। দেখো ডি বিন্দুর কোঅর্ডিনেট ইজিলি বেরিয়ে গেল 4 1। আমি কিছুই করলাম না। কি করলাম? এই দুটো বিন্দু থেকে মধ্যবিন্দুটা বার করে নিলাম। আবার এই দুটো বিন্দু থেকে, যেহেতু এটা মধ্যবিন্দু, সমদ্বিখণ্ডিত হয় এই বিডি ডায়াগোনাল, সেক্ষেত্রে আমরা কি করলাম? এটাকে মধ্যবিন্দু ধরে 1:1 রেশিওতে এই কোঅর্ডিনেট বের করে নিলাম, ঠিক আগের অঙ্কটার মতো। একটা স্টেপ বেশি, জাস্ট একটা স্টেপ বেশি, তারপর একদম আগের অঙ্কটাকে জাস্ট ফলো। ঠিক আছে? খুব ইজিলি কিন্তু আমরা এখানে বের করে ফেললাম কোঅর্ডিনেট অফ দ্য ফোর্থ ভার্টেক্স। ঠিক আছে? মানে ডি বিন্দুটার কোঅর্ডিনেট। নেক্সট চলে যাচ্ছি পরের অঙ্কে। এ পয়েন্ট সি ডিভাইডস এ লাইন মেড বাই জয়নিং অফ P13 and Q27 in the ratio of 3:4। সেক্ষেত্রে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে দ্য কোঅর্ডিনেটস অফ সি আর। তাহলে আমি দুটো রেখা নিয়ে নিলাম। আচ্ছা, পি বিন্দু নিয়ে নাও আর কিউ বিন্দু নিয়ে নাও। এই দুটো বিন্দু জয়েন করে দিলাম। ঠিক আছে? সি ডিভাইড করছে, সি বিন্দু কি করছে? ডিভাইড করছে। ঠিক আছে, রেশিওটা কত? 3:4। রেশিও কত? 3:4। পি বিন্দু দেওয়া আছে, আমরা আজকেই শিখেছি। কত বলো? 1 3। আর কিউ বিন্দুর কোঅর্ডিনেট কত দেওয়া আছে? 2 7। সেক্ষেত্রে আমরা ইজিলি বের করব। কি বের করব বলো? এই সি বিন্দুর কোঅর্ডিনেট আমার কাছে জানতে চাওয়া হয়েছে। সেম মেথড, এক্স এর ভ্যালু কি জানি? 3 × 2 প্লাস 4 × 1 ডিভাইডেড বাই 3 + 4, দ্যাট মিনস 6 + 4 10। 10/7। 10/7 কটা অপশানে আছে? দেখো একটা অপশানেই আছে। তাহলে এটাই রাইট আনসার। সিমিলারলি ওয়াই এর ভ্যালু বার করতে পারি। কি বলো? 3 × 7 ক্রস হলো 3 × 7 প্লাস 4 × 3, 4 × 3 ডিভাইডেড বাই 3 + 4, আগেরটার মতোই। তাহলে এটা হয়ে গেল 21, এটা হয়ে গেল 12। 21 আর 12 33/7। তাহলে এর কোঅর্ডিনেট আমরা পেয়ে গেলাম 10/7, 33/7। দেখো রাইট আনসার অবশ্যই অপশন বি। রাইট আনসার অবশ্যই অপশন বি। দেখো কতটা ইজিলি আমরা করতে পারি। ইন্টারনালি ডিভাইডেড বাই পয়েন্ট সি দ্য লাইন পি কিউ ইন দ্য রেশিও অফ 3:4। তাহলে আমরা এই ফর্মুলা ইজিলি কিন্তু বের করে দিতে পারি। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। দেখে নাও সাম নাম্বার 6 কি বলছে। হোয়াট আর দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট which divides the line joining -1 7 and 4 - 3 in the ratio 2:3। কিভাবে করবে? খুব সিম্পল ওয়েতে আমরা করতে পারি। একটা লাইন দেখে নাও, পয়েন্ট দুটো কি কি বলা আছে? একটা পয়েন্ট বলছে -1 7, আরেকটা পয়েন্ট বলছে 4 - 3, রাইট?
কি রেশিওতে ডিভাইড হয়েছে? 2:3 রেশিওতে ডিভাইড হয়েছে। ওকে, তাহলে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে কোঅর্ডিনেট অফ দ্যাট পয়েন্ট, কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট। ঠিক আছে, আমি ধরে নিলাম এর কোঅর্ডিনেট এক্স আর ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? আমরা কি শিখেছিলাম? এক্স এর ভ্যালু হবে 2 × 4 m × x2 প্লাস n × x1 divided by m plus n. That means 8 minus 3 by 5 মানে 5/5 কাটাকুটি করে 1। দেখো এক্স এর কোঅর্ডিনেট আমরা পেয়ে গেলাম। ওয়াই এর কোঅর্ডিনেট কিভাবে পাচ্ছি একটু দেখে নাও। সিমিলার প্রসেস, m মানে 2 × -3 প্লাস 3 × +7 divided by m plus n, 2 plus 3। জাস্ট ফর্মুলা ইউজ করলাম, তাহলে কত পেয়ে যাচ্ছি? পেয়ে যাচ্ছি দেখো -6 প্লাস 21/5, দ্যাট মিনস 15/5 কাটাকুটি করলে কত পাচ্ছি? 3। তাহলে 1 পেয়ে যাচ্ছি আর 3 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার আমরা দেখতে পেলাম, শুধুমাত্র এক্স এর কোঅর্ডিনেট থেকেই কিন্তু আনসার বলা যেত, তাই না? দেখো এক্স এর কোঅর্ডিনেট 1 একটা অপশনই আছে, আর ওয়াই এর কোঅর্ডিনেট ডেফিনেটলি 3। দেখো আমরা বের করে ফেলেছি পুরো আনসারটাই। আনসারটা করার জন্য পুরোটা না বার করলেও চলতো, এক্স এর কোঅর্ডিনেটই যথেষ্ট ছিল আনসারটা বের করার জন্য। ফর্মুলা কোনটা ইউজ করলাম পাশে লিখে দিচ্ছি। এক্স এর জন্য ইউজ করলাম mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর ওয়াই এর জন্য ইউজ করলাম my2 প্লাস ny1 বাই m প্লাস n। ওকে, দেখো কত সুন্দর আমরা অঙ্কটা আনসার বলে দিলাম। শুধুমাত্র এইটুখানি করণীয়, ছবি আঁকছি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধের জন্য। যদি তুমি এইটুকু ভিজুয়ালাইজ করতে পারো তাহলে ছবি আঁকার কোনো প্রয়োজন নেই, ডিরেক্ট আনসার বের করবে। চলে যাচ্ছি নেক্সট সামে। The area of the triangle OAB with O 00, A 40 and B 06। তাহলে একটা কাজ করি, আমরা ট্রায়াঙ্গেলটা একটু ড্র করার চেষ্টা করি। বোঝাই যাচ্ছে এখানে কিন্তু অরিজিনকে নিয়ে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে। কেন বলো? 00 একটা পয়েন্ট দেওয়া আছে, আমরা সবাই জানি অরিজিনের কোঅর্ডিনেট হচ্ছে 00। A পয়েন্ট 40, তার মানে 4 এইদিকে হবে, এই পয়েন্টটাকে আমরা A পয়েন্ট বলছি, এবং B পয়েন্ট বলছি 06। B পয়েন্ট ডেফিনেটলি এটা হবে 06, তার মানে এটা হয়ে যাচ্ছে 06, এটা হয়ে যাচ্ছে 40। কি বের করতে হবে? স্কোয়ার, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করতে হবে। তাহলে এই তিনটে বিন্দু দ্বারা আগে আমি ট্রায়াঙ্গেলটা ফর্ম করে নিই। এই দুটো পয়েন্ট যোগ করেছি, অলরেডি যোগ করাই আছে দুটো পয়েন্ট, এইটা যদি আমরা যোগ করে দিই দেখো ট্রায়াঙ্গেলটা কমপ্লিট হয়ে গেল। এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করার জন্য আবার কিন্তু আমাদের তিনটে শীর্ষবিন্দু দিয়ে যে ফর্মুলাটা আমি করিয়েছিলাম সেটা বের করার কোনো প্রয়োজন নেই। আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেলটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যদি রাইট, এবার তুমি বলবে কেন স্যার রাইট অ্যাঙ্গেল? ডেফিনেটলি অ্যাক্সিস দুটো পরস্পর 90 ডিগ্রিতে থাকে, অ্যাক্সিস দুটো পরস্পর 90 ডিগ্রিতে থাকে, তাহলে আমরা বলতেই পাচ্ছি এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার এরিয়া আমরা কি পাবো? এরিয়া আমরা কিন্তু পেয়ে যাব হাফ ইন্টু বেস। বেস কোনটা? এইটুকু দৈর্ঘ্য নিশ্চয়ই 4, তবে না এটা 40, ইন্টু হাইট, এইটুকু দৈর্ঘ্য নিশ্চয়ই 6, তবে না এটা তোমার 06। আমরা এরিয়া পেয়ে যাচ্ছি এত, ডেফিনেটলি স্কোয়ার ইউনিটস, এত স্কোয়ার ইউনিটস। কত হচ্ছে বলো? 2 দিয়ে কাটলে 2, তার মানে 6 দুগুণে 12 স্কোয়ার ইউনিটস। আনসার পেয়ে যাচ্ছি, রাইট আনসার অপশন বি 12 স্কোয়ার ইউনিট। দেখো এই যে যেটা আমি তোমাদের দেখালাম এটার জন্য কি আদৌ খাতা পেন দরকার আছে? আমরা যদি বুঝতে পারি বেসটা হচ্ছে 4 কেননা এটা 40, হাইটটা হচ্ছে 6 কেননা এটা হয়ে যাবে 06, সেক্ষেত্রে বেস আর হাইট জেনে নিলে এরিয়া বের করতে কি আছে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা সবাই জানি, তাই দেখাচ্ছি বোঝার জন্য। একবার বুঝে গেলে এতটা ডিটেলস বা ছবি টবি এঁকে করার কোনো প্রয়োজন নেই।
খেয়াল করো, the coordinates of the centroid of triangle PQR with vertices P, Q and R. তাহলে যদি এটা আমি ছবির আকারে তোমাদেরকে একটু দেখাই, প্রথম কথা হচ্ছে সেন্ট্রয়েড কাকে বলে। অলরেডি আমি এই ভিডিওতে ডিসকাস করেছি, তাও যারা বেসিকটা দেখোনি, শুরুটা জাস্ট অঙ্ক দেখা শুরু করেছো রেকর্ডিং এ, তাদের জন্য আমি এটা আরেকবার বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের কাছে ছিল PQR, আমাদের কাছে ছিল PQR, তো যেরকম নাম আছে সেরকম নিয়ে নাও, সুবিধা হবে। PQR কোঅর্ডিনেট গুলো বসাতে, P হচ্ছে -2 0, Q হচ্ছে 9 -3, আর R হচ্ছে 8 3, আর কত হচ্ছে 8 3। ঠিক আছে, তাহলে মিডিয়ান গুলো কোথায় মিট করছে? মিডিয়ান গুলো কোথায় মিট করছে দেখো তো, মিডিয়ান গুলো মিট করছে কিন্তু এই বিন্দুতে। তাহলে এই যে মিডিয়ান গুলো মিট করছে, সেক্ষেত্রে এই মিডিয়ান গুলো যেখানে মিট করে তাকেই কিন্তু আমরা বলি সেন্ট্রয়েড। মিডিয়ামের বাংলা কি? মিডিয়ামের বাংলা হচ্ছে, মানে মিডিয়ান গুলোর বাংলা হচ্ছে তোমার মধ্যমা। মিডিয়ান যেখানে মিট করছে তাকেই আমরা বলছি সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। এবার ভরকেন্দ্র বের করার ডিরেক্ট ফর্মুলা আমরা শিখেছি। কি হবে যদি সেন্ট্রয়েড বার করতে দেয়, ভরকেন্দ্রের যদি তোমার কোঅর্ডিনেট বার করতে দেয়, কি হবে আমরা জানি। এক্স গুলো যোগ করব, -2 +9 +8 ডিভাইডেড বাই 3 এবং 0 -3 +3 ডিভাইডেড বাই 3। তাহলে দেখো এটা তো 0 পাচ্ছি, আমরা বুঝতেই পাচ্ছি 3/3, 0/3 মানে 0, আর এখানে পেয়ে যাচ্ছি 7, তার মানে হয়ে যাচ্ছে 8, 15/3, 15/3, আর এটা 0, তার মানে হয়ে যাচ্ছে 5 0। তাহলে সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কত? 5 0। সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট আমরা কত পেলাম? 5 0। ঠিক আছে, এবার এই যে এই ফর্মুলাটা তুমি একটু মাথায় রাখলে, যদি মাথায় না রাখতে, যদি এই ফর্মুলাটা ইউজ না করতে, তাহলে কিন্তু অনেক ডিটেলস আমাকে অঙ্কটা করতে হতো। কি করতে হতো? প্রথমে এই বিন্দুটার কোঅর্ডিনেট আমি বার করতাম, কোঅর্ডিনেট এই দুটো বিন্দুকে ইউজ করে 1:1 রেশিও, মিডিয়ান, তাই 1:1 রেশিও হবে। আবার এই বিন্দুটা বেরিয়ে যাওয়ার পর এটা আমরা জানি 2:1 রেশিওতে ডিভাইড হয়, সেই রেশিওটাকে ইউজ করে ইন্টারনালি ডিভাইডেড যে ফর্মুলাটা আমি বের করেছিলাম বা তোমাদের দেখিয়েছিলাম, সেটা ইউজ করে বার করতে হতো। প্রচুর সময় লাগতো, দুটো স্টেপ, এবং দুটোই একটু লেন্দি স্টেপ। এখানে ডিরেক্ট দেখো ফর্মুলা, x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3 করলে আমরা সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট ইজিলি পেয়ে যাচ্ছি। একদম সহজে আমাদের আনসার বেরিয়ে যাচ্ছে। ওকে, চলো চলে গেলাম নেক্সট সামে। কি বলছে? দ্য পয়েন্ট A00, B03 এবং C40 আর দ্য ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল হুইচ, দেখো সিমিলার, শুধু জানতে চাওয়া হয়েছে এই বিন্দুগুলি যে ট্রায়াঙ্গেলের শীর্ষবিন্দু, সেই ট্রায়াঙ্গেলটি কিরকম। আইসোসেলিস বলতে পাচ্ছি না। ইকুইল্যাটারাল বলতে পাচ্ছি না। নান কেন হবে? যেখানে রাইট অ্যাঙ্গেলটা আমরা বলতে পাচ্ছি। কেন রাইট অ্যাঙ্গেলড আলোচনা করেছিলাম অলরেডি। এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 40, রাইট, এটাকে আমরা সি পয়েন্ট বলছি। আচ্ছা, বি পয়েন্টটা হচ্ছে 03, বি পয়েন্টটা হচ্ছে 03, মানে ডেফিনেটলি এটা 03, এবং এ পয়েন্টটা হচ্ছে তোমার 0 0। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করা হলো, এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ছাড়া কি হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো বলতেই হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো আমাদের বলতেই হবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেন বলতে হবে? তার কারণ হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি। যে সমস্ত ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, দুটো কোণ 90 তো হতে পারে না, যে সমস্ত ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, সেটা কিন্তু তুমি একদম ডেফিনেটলি কনফিডেন্টের সঙ্গে বলতে পারো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো একটা অপশনই আমাদের এক্ষেত্রে সঠিক, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। চলে আসছি সাম নাম্বার 10। দেখো 2x - 5y + 7 আর 8x -
20y প্লাস 28। এটার লাইনগুলো কিরকম হবে দেখো, তোমাদের কাছে একটা আলোচনা করি। a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই দুটো লাইন যদি আমরা দেখি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হয়, এই দুটো লাইন আছে, যদি রিলেশনটা এরকম হয় তখন কিন্তু আমরা সবাই জানি এই দুটো লাইন কি হবে, প্যারালাল। বলতে পারছি না। কেন বলতে পারছি না? তার কারণ হচ্ছে যদি এটা নট ইকুয়াল টু হতো তবে প্যারালাল বলতে পারতাম, পারপেন্ডিকুলার তো হবেই না। সেক্ষেত্রে যদি এরকম হয়, আদৌ হচ্ছে কিনা একটু দেখে নি। 2/8 এক্স এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে ডিভাইড করলাম, তারপর দেখে নি -5/20, অবশ্যই -20, তারপরে দেখে নি 7/28, কাটাকুটি করলে 1/4, এটাও হলো, এটাও হয়ে যাচ্ছে 1/4, মাইনাস মাইনাস কেটে গেল, এটাও কাটাকুটি হয়ে যাচ্ছে 1/4। ঠিক আছে, ফলো করো। দেখতে পাচ্ছি তাহলে a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 ইকুয়াল। যদি এরকম হয় তাহলে কিন্তু রেখাগুলোর, এই দুটো রেখার একাধিক সলিউশন থাকবে। মানে এই রেখাটা আমি এঁকেছি এবং এই রেখাটা আমি এঁকেছি, একটা পিঙ্ক লাইন আর একটা ইয়েলো লাইন। এই দুটো রেখা যদি একে অপরের ওপর উপপাতিত হয় তখন কিন্তু একাধিক আমরা সলিউশন পাবো। এই জন্য বলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন আমরা পেয়ে যাই। তার মানে একটা রেখার ওপর আরেকটা রেখা উপরিপাতিত হয়, প্যারালাল কিন্তু হবে, পারপেন্ডিকুলার প্রশ্নই ওঠে না। তার মানে কোইন্সিডেন্ট কিন্তু আমরা বলতে পারি। কোইন্সিডেন্ট মানে কিন্তু উপরিপাতিত হওয়া, যেমন এই রেখাটার উপর এটা উপরিপাতিত হয়েছে। ইন্টারসেক্টিং তো বুঝতেই পারছো, ইন্টারসেক্টিং মানে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, একাধিক পয়েন্ট ইন্টারসেক্টিং দেখতেই পাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি বলবো, কোইন্সিডেন্ট হচ্ছে এই দুটো লাইন। যেহেতু a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হচ্ছে, দেখো আমরা প্রমাণ করলাম হচ্ছে, তাই দুটো লাইন পরস্পরের উপর উপরিপাতিত হবে। এবার প্রশ্ন হচ্ছে প্যারালাল কখন হতো? প্যারালাল তখনই হতো যদি এটা নট ইকুয়াল টু হতো, তবে কিন্তু a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 যদি নট ইকুয়াল টু c1 বাই c2 হতো তখন প্যারালাল হতো, এরা কোনো সময় মিট করতো না। আবার যদি a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হতো তাহলে কিন্তু এরা কোথাও না কোথাও মিট করতো, মানে ইন্টারসেক্টিং। পারপেন্ডিকুলারের তো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, এই জন্য আমরা কিন্তু দেখব যে এই দুটোর স্লোপ কি হতে হবে, ইকুয়াল হতে হবে। উপরিপাতিত হলেও ইকুয়াল হবে, প্যারালাল হলেও ইকুয়াল হবে। তার মানে ইম্পর্টেন্ট ছিল এই পার্টটা, যেটাও কিন্তু ইকুয়াল। তাই আমরা বলছি একটা রেখা অপরটির উপর উপরিপাতিত হবে, মানে কোইন্সিডেন্স মানে উপরিপাতিত। ঠিক আছে, সো রাইট আনসার অবশ্যই সি। চলে আসলাম নেক্সট সামে। The equation of a line parallel to x-axis and passes through -6 -5 is, আচ্ছা তাহলে প্যারালাল টু x-axis তাই তো, and passes through this point। তাহলে যদি আমি ছবি আঁকি একটু দেখে নাও, দুটোই মাইনাস, তার মানে রেখাটা কিন্তু নিচ দিয়ে যাচ্ছে তাই না, রেখাটা এরকম হচ্ছে প্যারালাল টু x-axis। তার মানে পয়েন্টটা কিন্তু আমি দেখতে পাচ্ছি -6 -5 যদি হয়, ধর আমি এই পয়েন্টটা ধরছি, এই পয়েন্টটা দুটোই মাইনাস হবে এখানে, এখানে আমি ধরে নিলাম সাপোজ -6 -5, যেখানে এটা হচ্ছে y ড্যাশ, এটা হচ্ছে x ড্যাশ। ঠিক আছে, তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা অলওয়েজ ফিক্সড, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তো এই যে এক্স অ্যাক্সিসের প্যারালাল নিচে নিলাম, তার কারণ দুটোই মাইনাস আছে, নেগেটিভ আছে, এক্স আর ওয়াই এর ভ্যালু দুটোই। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা কিন্তু ইজিলি বলতে পারছি এক্স এর ভ্যালু সব সময়
ভ্যারি করছে। খেয়াল করো, এখানে একটা এক্স এর ভ্যালু, এখানে একটা এক্স এর ভ্যালু। তাহলে এই রেখাটাকে এক্স এর ভ্যালু দিয়ে কিন্তু ডিনোট করা যাবে না। কার ভ্যালু দিয়ে ডিনোট করবে? ডেফিনেটলি ওয়াই এর ভ্যালু। তাহলে ওয়াই এর ভ্যালু কত দেখতে পাচ্ছি আমি? ওয়াই এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি -5। তাহলে রেখাটার ইকুয়েশন কি হবে? y ইকুয়াল টু -5। তাহলে ইকুয়েশন অফ দিস লাইন শুড বি y ইকুয়াল টু -5। এভাবে আমরা ভাবতে পারি, ঠিক আছে, একদম ভাবতে পারি, কোনো অসুবিধা হওয়ার কথা না। কাজে কিছু করতেই হবে না, তুমি যদি ছবিটা ভিজুয়ালাইজ করতে পারো যে পয়েন্টটা কোথায় আসছে এবং ওয়াই এর ভ্যালু সবসময় ফিক্স থাকবে, যেখানে এক্স এর ভ্যালু প্রতি মুহূর্তে ভ্যারি করবে। এখানে -6, তার মানে এখানে কিন্তু হয়ে যাবে দেখো মাইনাস, এই পয়েন্টটা আমরা ডিনোট করেছি, যদি এটা নিয়ে নিই সেটা কিন্তু হয়ে যাবে ধরো -4 -5, ঠিক আছে। সেক্ষেত্রে এরকম প্রত্যেক মুহূর্তে যদি এক্স এর ভ্যালু চেঞ্জ হয়, এই লাইনটাকে আমি এক্স এর ভ্যালু দিয়ে কি করে ডিনোট করব? তাহলে ওয়াই এর ভ্যালু ফিক্সড, তাই ওয়াই এর ভ্যালু দিয়ে আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি। কত হবে? ওয়াই ইকুয়াল টু -5। নেক্সট, ইফ দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি এক্স ওয়াই ফ্রম এ 0 is a plus x, then y square. কি করলাম? পি পয়েন্ট আর এ পয়েন্টের ডিস্টেন্স বলা আছে। ধরো পি পয়েন্ট এটা, কোঅর্ডিনেট কত? এক্স ওয়াই, আর এ পয়েন্ট ধরো এটা, সাপোজ কোঅর্ডিনেট বলা আছে তোমার a0। এই দুটো পয়েন্টের ডিস্টেন্স বলা হচ্ছে কত? ডিস্টেন্স বলা হচ্ছে a প্লাস এক্স। তাহলে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস এর ফর্মুলা আমরা ইজিলি ইউজ করতে পারি। কি হচ্ছে বলো? √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 ইকুয়াল টু কত? a প্লাস এক্স। এই ডিস্টেন্সটা এটা বলা আছে তো, তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল করতে পারি ইজিলি। এবার বোথ সাইড স্কোয়ার করে দাও। বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছে, কি পাবো? রুট উঠে যাবে, এক্স স্কোয়ার, এটার হোল স্কোয়ারের ফর্মুলা লিখি, এক্স স্কোয়ার -2ax প্লাস a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a প্লাস এক্স হোল স্কোয়ার, তাই না? যদি বোথ সাইড আমি স্কোয়ার করি, এদিকে যেমন রুটটা উঠবে, এদিকে যেমন স্কোয়ার হয়ে যাবে, একবারে স্কোয়ারের ফর্মুলা বসিয়ে দাও, a স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার। তাহলে কাটাকুটি যাচ্ছে, ছোট্ট করে দেখে নি, এক্স স্কোয়ার পজিটিভ কেটে গেল, এ স্কোয়ার কেটে গেল, এবং ওয়াই স্কোয়ার কত পাচ্ছি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু +2x, ওদিকে ছিল -2xটা ওদিকে গিয়ে +2x হয়ে গেল। তার মানে ওয়াই স্কোয়ার কত হলো? ওয়াই স্কোয়ার হয়ে গেল 4ax। ওয়াই স্কোয়ার কত হলো? 4ax। তোমার কাছে কি জানতে চেয়েছিল? দেখো, ওয়াই স্কোয়ারই জানতে চেয়েছিল। তো রাইট আনসার অবশ্যই অপশন বি। রাইট আনসার অবশ্যই অপশন বি। দেখো, এতটা সহজে কিন্তু আমরা করতে পারি, এতটা সহজে আমরা ভাবতে পারি। চলে আসছি আমরা সাম নাম্বার, দেখো 13, the ratio of which the line segment joining p -37, একটা পয়েন্ট আছে p আর q, p পয়েন্ট বলছে -37 and q পয়েন্ট বলছে 7 - 5। একটু ফলো করো, এখানে ওয়াই অ্যাক্সিস বলেছে, আমি এখানে ওয়াই অ্যাক্সিস ধরেই নিলাম। ওয়াই অ্যাক্সিসে কোনো একটা বিন্দুতে, ওয়াই অ্যাক্সিস মানে ডেফিনেটলি কিন্তু এক্স হয়ে যাবে 0 আর ওয়াই এর কিছু একটা ভ্যালু থাকবে। সবসময় মনে রাখবে, এক্স অ্যাক্সিসের ওপর ওয়াই 0 আর ওয়াই অ্যাক্সিসের ওপর এক্স 0, তাই 0/2 ধরলাম। তোমার কাছে কি চেয়েছে? রেশিওটা চেয়েছে, রেশিওটা ধরলাম m:n। তাহলে দেখো, আমরা যদি y দিয়ে ভাবি, y এর মানটা 0, কি হবে? m × 7 প্লাস n × -3 ডিভাইডেড বাই m প্লাস n। এইটুকু করলেই যথেষ্ট, এইটুকু করলেই আমাদের আর বিশেষ কিছু ভাবার দরকার নেই, কেননা 0-র সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে। পড়ে থাকছে কত? 7m - 3n ইকুয়াল টু 0। তার মানে 7m ইকুয়াল টু 3n। রেশিওটা চাওয়া হয়েছিল, এখান থেকে আমরা ডিরেক্ট বলতে পারি m:n।
ডেফিনেটলি 3:7। দেখো কত ইজিলি আমরা আনসার বলে দিই, m/n ইকুয়াল টু 3:7। শুধু কনসেপ্টটা কি থাকতে হবে, যে ওয়াই অ্যাক্সিসে যদি বিন্দুটি থাকে তাহলে এক্স এর ভ্যালু কিন্তু 0, ওয়াই এর ভ্যালু নিয়ে করলে কিন্তু তোমাকে ওয়াই এর ভ্যালুটা জানতে হতো, দরকারই নেই। আমি এক্স এর ভ্যালুটাকে ইউজ করে রেশিওটা ফাইন্ড করে নিলাম, কত ইজিলি আমাদের বেরিয়ে গেল। নেক্সট সাম, দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য মিডিয়ানস অফ দ্য ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসেস। এবার মিডিয়ানসদের ইন্টারসেকশন মানেই তো সেন্ট্রয়েড, ইন্টারসেকশন অফ মিডিয়ান মানেই তো সেন্ট্রয়েড। তাহলে তোমাদের আজকেই শিখিয়েছি সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট বের করার নিয়ম। এই ভিডিওতেই তোমরা দেখেছো দুবার আমি দেখিয়েছি। সরাসরি আমি সেন্ট্রয়েড বার করছি। কি জানি এক্স এর কোঅর্ডিনেট গুলো কি কি আছে, 0 + 5 + 7 / 3। ওয়াই এর কোঅর্ডিনেট কি কি আছে, 6 + 3 + 3 / 3। তাহলে আমরা কত হচ্ছে বলো, আমরা পেয়ে যাচ্ছি 12/3 মানে 4, এটা পেয়ে যাচ্ছি 9 3 12 মানে এটাও হয়ে যাচ্ছে 4। সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট ডেফিনেটলি 4 4, সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট ডেফিনেটলি 4 4। ওকে, নেক্সট, the equation of a line with slope 5 and passing through the point -4 1। আমি তোমাদের শিখিয়েছিলাম যদি স্লোপ দেওয়া থাকে আর একটা পয়েন্ট দেওয়া থাকে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কি হবে, y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1, রাইট? তাহলে y1 কত বলো, 1 আছে, পজিটিভ 1, তাই -1 দিলাম। m এর ভ্যালু কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, 5 নিয়ে নাও। x1 কত, -4, তার মাইনাসে মাইনাসে পজিটিভ 4। তাহলে কত পেয়ে যাচ্ছি, y - 1 ইকুয়াল টু 5x প্লাস 20। তাহলে 5x মাইনাস y, সরি প্লাস y ওদিকে নিচ্ছি, তাহলে 5x মাইনাস y মাইনাস 1টা ওদিকে নিলে তোমার হয়ে যাবে, এটা প্লাস দিয়ে দাও, প্লাস 21 ইকুয়াল টু 0। সবকটিও আমি ওদিকে নিয়ে গেলাম। কিভাবে আছে, ওয়াইটা পজিটিভ করেছে, তার মানে হয়ে যাবে 5x প্লাস 21, ওয়াইটাকে নিয়ে নাও ওদিকে। যেভাবে অপশন আছে তুমি সেভাবেই করো। রাইট আনসার অবশ্যই 5x প্লাস 20। ওকে, তো যদি জানা থাকে পয়েন্ট, জানা থাকে স্লোপ, আমরা কিন্তু এইভাবে কি বের করি, এইভাবে আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ফাইন্ড করি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমরা ফাইন্ড করি। চলে যাচ্ছি আমরা সাম নাম্বার 16-এ। কি বলছে দেখো, এটা এসএসসি সিজিএল টায়ার 2 2022-এর প্রশ্ন। এসএসসি সিজিএল টায়ার 2 2022, the graph of the equation x is equal to a where a not equal to 0 is a। তার মানে বলছে কোনটা x equal to a গ্রাফটাকে রিপ্রেজেন্ট করছে, লাইন প্যারালাল টু x অ্যাক্সিস, লাইন প্যারালাল টু y অ্যাক্সিস, লাইন অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি টু y অ্যাক্সিস, লাইন অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি টু x অ্যাক্সিস। দেখো পরীক্ষার প্রশ্ন কিভাবে ভাববে, আমি আগে অ্যাক্সিস গুলো ড্র করে নিই, আমি আগে অ্যাক্সিস গুলো ড্র করে নিই। এটা y ড্যাশ, তোমরা জানো এটা x ড্যাশ। বলছে x ইকুয়াল টু a, ধরো তার মানে এটা তো সবসময় অরিজিন, x ইকুয়াল টু a মানে ধরো সাপোজ এখানে একটা থাকবে, এখানে x এর ভ্যালু নিয়ে নিলাম ধরো a, ঠিক আছে? এবার x এর ভ্যালু যদি ফিক্স থাকে, এরকম একটা রেখা কিন্তু তোমাকে ড্র করতে হবে, কারণ x এর ভ্যালু a, এটা ফিক্সড, এখানেও x এর ভ্যালু a, এখানেও x এর ভ্যালু a, এখানেও x এর ভ্যালু a। তুমি যেখানেই যাও এই পয়েন্ট দিয়ে লাইনটা যাচ্ছে, যেখানে x এর ভ্যালুটা কি থাকবে, x এর ভ্যালুটা ফিক্স থাকবে। তাই যদি হয় তাহলে দ্যাট লাইন মাস্ট বি প্যারালাল টু y অ্যাক্সিস। y অ্যাক্সিসের প্যারালাল বুঝতেই পাচ্ছি আমরা, তাহলে y অ্যাক্সিসের প্যারালাল, তো রাইট আনসার কি হবে, লাইন প্যারালাল টু y অ্যাক্সিস। এই পয়েন্টটা যদি x হয়, ঠিক আছে, x ইকুয়াল টু a মানে এই ভ্যালুটাকে বোঝাচ্ছে
এক্স অ্যাক্সিসের উপর কোনো ভ্যালুকে বোঝাচ্ছে, সেটা তার মানে ফিক্স থাকছে এই লাইনটাতে, সেটা দিয়েই রিপ্রেজেন্ট করা হচ্ছে লাইনটাকে। তার মানে এই লাইনটা ডেফিনেটলি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, লাইনটা ডেফিনেটলি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। দেখো এসএসসি সিজিএল টায়ার 2 2022 প্রশ্ন, খুব কনসেপচুয়াল কিন্তু একদম সহজ। চলে যাচ্ছি নেক্সট সামে। দেখ চলে আসলাম নেক্সট, কি বলছে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস ওয়্যার দ্য গ্রাফ দিস কাটস দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। কোন পয়েন্টে, ভালো করে বুঝবে, কোন পয়েন্টে, এসএসসি সিজিএল টায়ার 2 2023 টায়ার 2 প্রশ্ন, কোন পয়েন্টে বলছে অ্যাক্সিসের কোন পয়েন্টে এই রেখাটা কাট করবে, কোঅর্ডিনেট অ্যাক্সিস। তাহলে দেখো আমি জাস্ট একটু তোমাদের বোঝানোর জন্য লিখছি, যদি কোঅর্ডিনেট অ্যাক্সিস এক্স কে কাট করে তাহলে ডেফিনেটলি তোমার এক্স এর ভ্যালু থাকবে, ওয়াই এর ভ্যালু 0 হবে। এক্স এর ভ্যালু থাকবে, তার মানে ওয়াই এর ভ্যালু 0 হবে। তাহলে এক্স অ্যাক্সিস কে কাট করছে এখানে, আর ধরে নিলাম ওয়াই অ্যাক্সিস কে কাট করছে এখানে, সাপোজ ধরো এখানে বললাম, সেক্ষেত্রে এখানে কোন পয়েন্টে কাট করবে, ডেফিনেটলি আমরা বলতে পারি তোমার 0y বিন্দুতে কাট করবে ওয়াই অ্যাক্সিসকে। যাই হোক, তাহলে কিছুই না, এক্স অ্যাক্সিসকে কাট করছে মানে ওই পয়েন্টটায় ওয়াই কে তুমি 0 ধরবে, ওয়াই অ্যাক্সিসকে যেখানেই কাট করুক না কেন সেখানে তুমি এক্স কে 0 ধরবে। তাহলে আমরা কি করছি, যদি এক্স অ্যাক্সিসকে কাট করে তুমি কি করবে, ওয়াই কে 0 ধরে নাও। ওয়াই কে 0 ধরলে আমরা কি পাচ্ছি, 57x ইকুয়াল টু 399। তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি, 399 বাই 57। দেখো তো 7 বারে যাচ্ছে, ইয়েস 7 বারে যাচ্ছে। তার মানে এক্স অ্যাক্সিসে কাট করে কত পয়েন্টে, কত পয়েন্টে বলো, 70 পয়েন্টে কাট করে এক্স অ্যাক্সিসকে, এক্স 7 ওয়াই 0। 70 পয়েন্ট দেখো দুটো আছে। তাহলে ওয়াই অ্যাক্সিসকে একটু দেখে নিই কোথায় কাট করবে, ওয়াই অ্যাক্সিসকে কাট করবে ডেফিনেটলি সেখানে এক্স 0 হবে, তার মানে 0 পেয়ে গেলাম, -19y ইকুয়াল টু 399। তার মানে y কত হচ্ছে বলো, 399 মাইনাস 399 ডিভাইডেড বাই 19, 19 2 যা অ্যান্ড 1 যা, তার মানে কোন পয়েন্টে কাট করছে, 0 -21, 0 -21। তার মানে রাইট আনসার অবশ্যই সি। এক্স অ্যাক্সিসকে কাট করছে 70-তে, ওয়াই অ্যাক্সিসকে কাট করছে 0 -21। দেখো তাহলে আমরা কি করছি, আমরা কিছু না, তাহলে এটাকে কি বলতে পারছি, এই পয়েন্টটাকে বলতে পারছি আমরা 70, আর এই পয়েন্টটাকে আমরা বলতে পারছি দেখো 0 -21। তাহলে যখনই এক্স অ্যাক্সিসকে কাট করবে ওখানে তুমি ওয়াই কে 0 ধরে নেবে, রাইট, এই যে ওয়াই কে 0 ধরে নিয়েছি। আর যখন ওয়াই অ্যাক্সিসকে কাট করবে সেখানে তুমি এক্স কে 0 ধরে নেবে, তার মানে এক্স কে 0 ধরে নেবে, কেননা দেখো এই পয়েন্টে কিন্তু অবশ্যই এক্স 0, ওয়াই এর একটা ভ্যালু থাকবে, এই পয়েন্টে কিন্তু অবশ্যই এক্স এর কোনো ভ্যালু থাকবে, ওয়াই কে 0। এই কনসেপ্টটা থাকলে দেখো সিজিএল টায়ার 2 2023 প্রশ্ন কিছু আছে, কিচ্ছু নেই। এই কনসেপ্টটা তোমাকে একটু রেডি রাখতে হবে, এই কনসেপ্টটা তোমাকে একটু মাথায়। চলে যাচ্ছি সাম নাম্বার 18, চলে যাচ্ছি সাম নাম্বার 18। দেখো কি বলছে, the equation of circle with center 1 -2 and radius 4 সেন্টিমিটার। একটা সার্কেলের ইকুয়েশন যেখানে তোমার রেডিয়াস বলে দিচ্ছে 4 আর সেন্টারটা বলে দিচ্ছে এটা। এবার দেখো আমরা জেনারেলি যদি জানি সেন্টার দেওয়া থাকে এবং রেডিয়াস দেওয়া থাকে, আমরা ইকুয়েশন অফ সার্কেল কিভাবে পাবো, ইকুয়েশন অফ সার্কেল আমরা একটা ফরমেশনে করতে পারি, কিরকম, এক্স, ঠিক আছে, -1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস অফ -2 মানে ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াস স্কোয়ার, ইকুয়াল টু রেডিয়াস স্কোয়ার। তার মানে কিছুই না, কনসেপ্টটা হচ্ছে এরকম, যদি এটা একটা সার্কেল হয়, যদি এটা একটা সার্কেল হয়, এটা যদি সেন্টার হয়, এখানে যদি কোনো একটা পয়েন্ট তুমি ধরে নাও এক্স আর ওয়াই,
তাহলে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটার বিন্দুর ডিস্টেন্সটাই কিন্তু সেন্টার থেকে এই বিন্দুর দূরত্বটাই কিন্তু রেডিয়াস। আমি রেডিয়াসের দূরত্বটাই বার করতে চাইলাম এই ফর্মুলার মাধ্যমে, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টসের মাধ্যমে। তো ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস করলাম, সেটা ইকুয়াল টু রেডিয়াস, বোথ সাইড স্কোয়ার করে দিলাম, তাই ফর্মেশনটা এটা হয়ে গেল অটোমেটিক। যথারীতি এটাকে এবার এক্সপ্যান্ড করো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়াল টু 16। তাহলে কত হচ্ছে একটু দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y, এবার এখানে প্লাস 5 আছে, 16টাকে এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস 11 ইকুয়াল টু 0, অথবা ইকুয়াল টু 11 তুমি করতে পারো, ইকুয়াল টু 11 তুমি করতে পারো। দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y ইকুয়াল টু 11। অপশন ডি একদম সঠিক আনসার। অথবা তুমি এটা করতে পারো, এই পয়েন্টটা, ঠিক আছে, অথবা তুমি এটাও করতে পারো, তুমি এখানে, এটাই বেস্ট মেথড। তার কারণ হচ্ছে যদি সার্কেলের ওপর কোনো পয়েন্ট থাকতো তবে কিন্তু ওই পয়েন্টটা দিয়ে তুমি এটাকে স্যাটিসফাই করাতে পারতে, ঠিক আছে। কিন্তু এখানে তোমার কাছে সেন্টার দেওয়া আছে আর রেডিয়াস দেওয়া আছে, এই পয়েন্টটাকে যদি আমি এক্স ওয়াই ধরে নিই, সেন্টারের সঙ্গে এই পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে রেডিয়াস, সেখান থেকে এই অ্যাপ্রোচটা আমরা খুব ইজিলি করে ফেলতে পারি। করে ফেলতে পারি। দেখো এটা হচ্ছে এসএসসি সিএইচএসএল 2020 প্রশ্ন। এসএসসি সিএইচএসএল 2020 কতটা সহজে, কতটা ইজিলি করা যায় তোমাদের দেখালাম। চলে আসলাম নেক্সট, কি বলছে দেখো, এসএসসি সিজিএল টায়ার 2 2020, হোয়াট ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য পয়েন্ট 5 minus 3 in the line y equal to 3। দেখো তাহলে এখানে রিফ্লেকশন মানেই তোমাকে কিন্তু প্রতিবিম্বর কথা বলা হয়েছে, ঠিক আছে। তার জন্য একটা মিরার চাই, তাহলে কোন লাইনটাকে তুমি মিরার হিসেবে ধরে নেবে। আমি দেখো জাস্ট প্লট করছি বোঝার সুবিধার জন্য, আর কিছুই না। যারা ফার্স্ট টাইম দেখছো তাদের যাতে কোনো অসুবিধা না হয় এই জায়গাটা আমি দেখছি, এটা ওয়াই, ওয়াই ড্যাশ, এটা এক্স, এক্স ড্যাশ, ঠিক আছে। কি বলছে y ইকুয়াল টু 3, কোন রেখাটা y ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 3 পজিটিভ 3 মানে 1 2 3, এটা কিন্তু y ইকুয়াল টু 3 এই রেখাটা। তাহলে এই রেখাটা কিন্তু তোমাদের কাছে মিরারের মতো কাজ করবে, ঠিক আছে। এই রেখাটা হচ্ছে y ইকুয়াল টু 3, তার মানে y ইকুয়াল টু 3 এই রেখাটা পেয়ে যাচ্ছে। এবার কোন পয়েন্টটা বলেছে 5 মাইনাস 3, 5 মাইনাস 3 প্লট করো, 1 1 2 3 4 5 মাইনাস 3 মানে 1 2 3, তাহলে এই পয়েন্টটা হয়ে গেল 5 মাইনাস 3। তাহলে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, তুমি যদি এই অ্যাক্সিসের রেসপেক্টে করো, এই অ্যাক্সিসের রেসপেক্টে করলে কিন্তু এক্স এর ভ্যালুটা ফিক্স থাকবে, তাই না। দেখো এক্স এর ভ্যালুটা তিনটে অপশনেই ফিক্সড আছে 5। তো আমি দেখে নিই এটা যদি তোমার মিরার হয়, এই থেকে এটা কত দূরে আছে। নিশ্চয়ই 1 2 3 4 5 6, আর এখানে কত যেন ছিল 3, তাহলে কত ডিস্টেন্স আছে বলো। ডিস্টেন্সটা আছে নিশ্চয়ই 1 2 3 4 5 6, 6 ডিস্টেন্স আছে, এদিকে 3 আর এদিকে 3, 6 ডিস্টেন্স আছে। ভালো করে বুঝবে, এদিকে 3 আর এদিকে 3, 6 ডিস্টেন্সে আছে। তাহলে যেহেতু মিরার এখান থেকে এটা যত ডিস্টেন্স হবে, এখান থেকে এটা তত ডিস্টেন্সই হতে হবে, তার মানে 1 2 3 4 5 6। আসলে এই পয়েন্টটা এই অ্যাক্সিস থেকে কত দূরে, তাহলে বলো এদিকে 3 এদিকে 6, তার মানে 9 দূরে। তার মানে আমি বলতে পারছি এক্স এর ভ্যালুটা তো দেখো, এক্স এর ভ্যালুটা তো ফিক্সড, কত, এক্স এর ভ্যালুটা তো এদিকে আসবে ফিক্সড, কত জানো 5, বলেছিলাম ফিক্সড থাকে।
y এর ভ্যালুটা কত হচ্ছে, এখান থেকে 3 এবং আরো 6 9 হয়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্টটার রিফ্লেকশন কোন পয়েন্টে হবে, এই পয়েন্টে হবে, যেটা 5 9 পয়েন্ট। তাহলে আমাদের রাইট আনসার কিন্তু অবশ্যই 5 and 9। ভালো করে বুঝবে বিষয়টা কি বলতে চাইলাম। আরেকবার ছোট্ট করে বলে দিচ্ছি, একটু দেখে নাও। আমি প্রথমে y ইকুয়াল টু 3 রেখাটা প্লট করলাম, কারণ এটাই মিরর হিসেবে কাজ করবে। এই রেখাটার সাপেক্ষে রিফ্লেকশনটা বলেছে, সেক্ষেত্রে আমি 5 আর 3 বিন্দুটা প্লট করলাম। আমি দেখলাম এই রেখাটা থেকে এই বিন্দুটা কত দূরে, এদিকটা 6 ইউনিট, তাহলে এদিকটাও 6 ইউনিট হতে হবে। আর এদিকটা 5 ইউনিট, এদিকটা তো সেম আছে, বোঝাই যাচ্ছে এই 5 আর এই 5 ফিক্সড, কোনো অসুবিধা নেই। শুধু দেখে নাও মূল অ্যাক্সিস থেকে এই পয়েন্টটা কত দূরে। এদিকে ছিল 3, তারপরে আরো 6, তার মানে 9 দূরে। তার মানে যেখানে এক্স কোঅর্ডিনেটটা ফিক্স ছিল, ওয়াই কোঅর্ডিনেট কিন্তু -3 এর বদলে 9 হয়ে গেল। তাহলে এই রেখাটার সাপেক্ষে এর রিফ্লেকশন পয়েন্ট ডেফিনেটলি এটা। তার কোঅর্ডিনেট কত, 5 9 ছাড়া আর কিছুই নয়। তার কোঅর্ডিনেট কত, 5 9 ছাড়া আর কিছুই নয়। শর্টকাট কিছুই না, -3 এর সঙ্গে তুমি আরো কত অ্যাড করে দেবে, -3 এর সঙ্গে তুমি কিন্তু আরো অ্যাড করে দিলে কত বলো, প্রায় কত অ্যাড করছো, 12 অ্যাড করছো। কেন বল, এদিকে 6 এবং এদিকে 6, -3 এর সঙ্গে 12 অ্যাড করলে তুমি কত পেয়ে যাবে। চলে যাচ্ছি আমরা সাব নাম্বার 20। দেখো এসএসসি সিজিএল টায়ার 2 2020 প্রশ্ন, হোয়াট ইজ দ্য এরিয়া ইন স্কোয়ার ইউনিট অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই দ্য গ্রাফ অফ দ্য ইকুয়েশন দিস and y equal to 0। তো দেখো ফার্স্ট অফ অল এখানে তো করাই যায়, আমি যদি এই গ্রাফটা টানি, গ্রাফেই তোমাদের বোঝাবো সুবিধা হবে। এটা y, এটা x, দেখতেই পাচ্ছ। তো সেক্ষেত্রে এখানে কি বলছে, 2x + 5y - 12 = 0। ফার্স্ট অফ অল আমি এই রেখাটাকে পুট করার চেষ্টা করি। y = 0 বুঝতেই পারছো, একটা তো x অ্যাক্সিস ধরছে, y = 0 মানেই হচ্ছে x অ্যাক্সিস, এটা মানেই হচ্ছে y = 0। এবার x + y = 3, যদি x এর ভ্যালু আমি 0 ধরি, y = 3, তার মানে 1 2, আচ্ছা একটু আমি গ্যাপটা বড় বড় নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 2 3, ওকে। তাহলে এই রেখাটা y3 হচ্ছে, মানে 0 3 রেখা হচ্ছে, পয়েন্ট হচ্ছে একটা। আর যদি y কে 0 ধরে xও 3 হবে, তাহলে 1 2 3, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 3 0। তাহলে রেখাটা কিন্তু একটা এরকম যাচ্ছে, এই রেখাটাকে আমি এরকম ধরতে পারি, রাইট? জাস্ট রাফলি তোমাদের বোঝানোর জন্য। আবার এই ইকুয়েশনটা যদি আমি x এর ভ্যালু, সাপোজ ধরো y এর ভ্যালু 0 ধরলাম, তাহলে 2x = কত হবে, 12, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে 6, তার মানে x এর ভ্যালু 6। রেখাটা কোনখান দিয়ে যাবে, 1 2 3 4 5 6, এই পয়েন্টটা হচ্ছে তোমার একটা হয়ে যাচ্ছে 6 0, ঠিক আছে। আবার যদি এখানে আমি x কে 0 ধরি, কত পাচ্ছি, 5y = 12, তার মানে y = 2.4। 2.4 মিনস 2, এই 2 আর 3 এর মাঝামাঝি, বুঝতেই পারছো, এই 2 আর 3 এর মাঝামাঝি। এক্ষেত্রে এখানে ধরলাম, এখানে আমরা ধরলাম, ঠিক আছে, এই পয়েন্টটা, ওকে। এবার যেটা বোঝার বিষয়, তাহলে আমাদের কিন্তু এরিয়া বার করতে হবে কোনটা, এই এরিয়াটা ফাইন্ড করতে হবে। এই এরিয়াটা আমাদের ফাইন্ড করতে হবে, যেখানে আমি কি করেছি, এক্স অ্যাক্সিসকেও, মানে এক্স অ্যাক্সিসকেও রাখছি, যেটা y = 0, আবার এই লাইনটাও থাকছে, আবার এই লাইনটাও থাকছে। কিন্তু আমার দরকার কিন্তু, খেয়াল করো, এই পয়েন্টটার কোঅর্ডিনেট, তাও এক্স কোঅর্ডিনেট নয়, আমার কিন্তু y কোঅর্ডিনেট দরকার। আমার কি দরকার, y কোঅর্ডিনেট। সেক্ষেত্রে আমি যদি একটু সলভ করি, 2x + 5y = 12, আর x + y = 3 কে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2x + 2y = 6,
দ্যাট মিনস আমরা বলতে পারছি, দেখো দ্যাট মিনস আমরা বলতে পারছি কেটে গিয়ে এটা হয়ে যাচ্ছে তোমার 3y ইকুয়াল টু 6, তাহলে y এর ভ্যালু 2। তার মানে এই পয়েন্ট অফ ইন্টারসেকশন যে দুটো লাইনের, তার y কোঅর্ডিনেট কিন্তু 2 এর সঙ্গে সমান। দেখো আঁকাটাও মোরাললেস ঠিকই ছিল, 2 এর সঙ্গে সমান। ঠিক আছে, এটার x কোঅর্ডিনেট কি আমি জানি না, কিন্তু y কোঅর্ডিনেট মানে আমার দরকার নেই, y কোঅর্ডিনেট আমি 2 জানলাম। এবার তোমরা দেখো খুব ইজিলি আমরা আনসার বার করতে পারবো। এইটুখানি 3, এই পুরোটা 6, তাহলে এই পার্টটা ডেফিনেটলি হয়ে যাবে 3 ইউনিট, এই পার্টটা ডেফিনেটলি হয়ে যাবে 3 ইউনিট। আর হাইটটা কত পেয়ে গেছি, হাইটটা পেয়ে গেছি 2 ইউনিট। তাহলে যদি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করতে বলা হয়, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করতে বলা হয়, আমরা কিন্তু ট্রায়াঙ্গেলের এরিয়াটা পেয়ে যাব। যদি একটু নাম দিয়ে দিই, নাম দিয়ে দাও তুমি এ বি সি পয়েন্ট, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি আমরা কিন্তু ইজিলি বলছি হাফ। বেস কোনটা, বেস তো 3 ইউনিট। হাইট কোনটা, হাইটটা হচ্ছে 2 ইউনিট, কারণ ওয়াই কোঅর্ডিনেটটাই হাইট। তাহলে কত হয়ে যাচ্ছে বলো, ডেফিনেটলি 3 স্কোয়ার, ডেফিনেটলি 3 স্কোয়ার। রাইট আনসার অবশ্যই সি। দেখো এসএসসি সিজিএল টায়ার 2 2020 প্রশ্ন কি দেখাটা জরুরি এখানে, এখানে দুটো জিনিস জরুরি। একটা হচ্ছে এই লাইনটাকে প্লট করা, যেটা আমরা করলাম। কোনটা বলো, ডেফিনেটলি এই লাইনটা। ঠিক আছে, এখানে 30, এখানে 03, এবং এই লাইনটাকে প্লট করা, যেখানে আমরা কত পাচ্ছি, এই পয়েন্টটা পাচ্ছি 60, এই পয়েন্টটা পাচ্ছি 60, আর এখানে পাচ্ছি 2.4, মানে 0 2.4, তাহলে এই লাইনটাও আমরা পেয়ে গেলাম। এবার আমাদের দরকার ছিল পয়েন্ট অফ ইন্টারসেকশন। পয়েন্ট অফ ইন্টারসেকশন করতে গিয়ে আমি y এর ভ্যালুটাই ইচ্ছে করে শুধুমাত্র বার করলাম, কারণ আমার y কোঅর্ডিনেট থেকে এই হাইটটা আমি পেয়ে যাব। এই ট্রায়াঙ্গেলটা ডেফিনেটলি হাইট এটা, বেস এটা, ন্যাচারালি এরিয়া পেতে কোনো সমস্যাই হবে না। দেখো তোমরা সিজিএল টায়ার 2 2020 সলিউশন দেখলে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কি ধরনের অঙ্ক আসতে পারে এটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কি ধরনের অঙ্ক আসতে পারে এটা কিন্তু আশা করি একদম পরিষ্কার হয়ে গেল। দেখো আমি দুবার করে বলে দিলাম, এই লাইনটাকে প্লট করলে, এই লাইনটাকে প্লট করলে, পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করলে, বিশেষ করে ওয়াই কোঅর্ডিনেট, যাতে হাইটটা পেতে পারো, আর বেসটা তুমি অটোমেটিক পেয়ে গেছো। পুরোটা 6, এতখানি 3, ন্যাচারালি এটা 3 ইউনিট, আর হাইট 2 ইউনিট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট করলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া আমরা ইজিলি পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নেই, খুব ইজিলি বুঝে গেছো। ভেরি গুড, দারুণ। চলে যাচ্ছি সাম নাম্বার 21। দেখে নাও এসএসসি সিজিএল টায়ার 2 2022। The graph of the equation this and this intersects at the point P, which also lies on the graph of the equation. তার মানে যে দুটো লাইন আমরা দেখতে পাচ্ছি তার ইন্টারসেকশন পয়েন্ট P, যেটা কোন লাইনের উপর অবস্থিত, which also lies on the graph of the equation। তাহলে আমি কি করব, কি ছিল, 7x plus 11y equal to 3 ছিল একটা, আরেকটা ছিল তোমার 8x plus y equal to 15। এই দুটোকে তুমি যদি সলভ করতে চাও, এটাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ঠিক আছে, 11 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কত পাবো বলো, 11 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি 88x plus 11y, 11 15 যা 165, ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করলে কত পাচ্ছি, 81x, এখানে ক্যান্সেল করলে পাচ্ছি 162। দ্যাট মিনস x এর ভ্যালু হয়ে গেল 2। x এর ভ্যালু 2 হলে এই ইকুয়েশনটায় x এর ভ্যালু বসিয়ে দাও। 8 2 যা 16 প্লাস y ইকুয়াল টু 15। তাহলে y এর ভ্যালু কত হচ্ছে, y এর ভ্যালু কিন্তু ডেফিনেটলি হয়ে যাচ্ছে তোমার -1। তাহলে P পয়েন্টের কোঅর্ডিনেট পাচ্ছি আমরা 2 -1। এবার দেখে নাও 2 -1 কোন ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। এটা 2 2 যা 4,
4 থেকে 1 মাইনাস করো 3 পাবো, এটা হলো না। এটা 2 2 যা 4, 4 থেকে -1 মানে +1 হয়ে যাচ্ছে 5 ইকুয়াল টু, হলো না। এটা দেখো 3 2 যা 6, 6 থেকে 5 মাইনাস করো 1, এটা হতে পারে। এটা 3 2 যা 6, 6 থেকে তুমি যদি 2 মাইনাস করো 4, এটা হলো না। তার মানে রাইট আনসার অবশ্যই কিন্তু আমাদের অপশন সি। রাইট আনসার অবশ্যই কিন্তু আমাদের অপশন সি। দেখো এসএসসি সিজিএল টায়ার 2 2022 প্রশ্ন কি করলাম আমি, প্রথমে এটাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা কি করলাম, এটাকে সলিউশন করে এক্স এর ভ্যালু ফাইন্ড করলাম। এক্স এর ভ্যালু এখানে বসিয়ে 8 টু দ্য 16 প্লাস ওয়াই ইকুয়াল টু 15, ওয়াই এর ভ্যালু -1 পেয়ে গেলাম। তাহলে পি পয়েন্ট হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দিস লাইন অ্যান্ড দিস লাইন, সেটা হয়ে গেল 2 - 1। এবার 2 - 1 কোন ইকুয়েশনটার উপর অবস্থিত সেটার জন্য আর কিছুই না, আমি দেখব যে কোন লাইনে এই পয়েন্টটা বসিয়ে স্যাটিসফাই করছে। আমি দেখলাম এই লাইনটা 3 2 যা 6, 5 ইন্টু -1 মানে -5, 6 থেকে যদি আমি -5 করে দিই আমরা কত পেয়ে যাচ্ছি 1। তার মানে সঠিক অবশ্যই অপশন সি, সঠিক অবশ্যই অপশন সি। তোমরা এভাবেই করবে, এটাই সব থেকে সহজ প্রসেস। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা নেক্সট সাম নাম্বার 22। সাম নাম্বার 22 তে আমরা চলে আসলাম। এসএসসি সিএইচএসএল 2020 ইভিনিং এর প্রশ্ন। হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল উইথ সেন্টার অফ অরিজিন অ্যান্ড রেডিয়াস ইজ 6 সেন্টিমিটার? তাহলে দেখো কি বলছে, এরকম অঙ্ক একটা আমরা করলাম, সেন্টারটা হচ্ছে অরিজিন 0 0, রেডিয়াস হচ্ছে তোমার 6 সেন্টিমিটার। আমি এর ওপরই যদি একটা পয়েন্টকে এক্স আর ওয়াই ধরে নিই, আমরা কিন্তু ইজিলি বলতে পারছি যে ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন অফ সার্কেল কি হবে, খুব ইজিলি বলতে পারি x - 0 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 6 আমরা বলতেই পারি। তাহলে এটা হয়ে যাচ্ছে x স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে y স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 6। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, তার মানে আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি, দেখো সরাসরি আমরা কি দেখতে পাচ্ছি, সরাসরি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -36 ইকুয়াল টু 0, আমরা ইকুয়েশন অফ সার্কেল পেয়ে যাচ্ছি। কোনটা তাহলে সঠিক হচ্ছে, সঠিক অবশ্যই এটা। যেহেতু অরিজিন এবং রেডিয়াসটা 6 সেন্টিমিটার, আমি ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস করে রেডিয়াসটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু বের করতে পারছি। দেখো এরকম অঙ্ক একটা সিজিএলও তোমরা পেয়েছিলে, তাই না? আজকে আমি সলভ করালাম। কাজে অঙ্কটার মধ্যে বিশেষ কিছুই নেই, ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, যে ডিস্টেন্সটা রেডিয়াস বের করলেই কিন্তু আমরা ইকুয়েশন অফ সার্কেল পেয়ে যাচ্ছি, একদম বেসিক। চলে যাচ্ছি আমরা তাহলে নেক্সট সাম নাম্বার 23। The graph of the linear equation 3x minus 2y equal to 8 and 4x plus 3y equal to 5 intersect at point alpha beta, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করলে আলফা বিটার ভ্যালু পেয়ে যাব। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 2 আলফা মাইনাস বিটা? দেখো এটা এসএসসি সিজিএল টায়ার 2 2020 প্রশ্ন। তাহলে একটা ইকুয়েশন 3x minus 2y equal to 8, আরেকটা ইকুয়েশন দেখতে পাচ্ছি 4x plus 3y equal to 5। দুটোকে সলভ করতে হবে, বুঝতেই পারছো মাইনাস কোনটা আছে, y আছে, তাহলে y কে আমরা ক্যান্সেল করি। একে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, 9x minus 6y equal to 24, আর একে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 8x plus 6y, 8x plus 6y ইকুয়াল টু 10। ওকে, জাস্ট ক্যান্সেল করো, এটা হয়ে যাবে তোমার, কেটে গেল, এটা হয়ে যাচ্ছে 17x, আর এটা মাইনাস করলে হয়ে যাচ্ছে, মাইনাস করার দরকার নেই, সবই তো প্লাস, চেঞ্জ হয়নি, তার মানে 34। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 2।
এক্স এর ভ্যালু 2 পেয়ে গেলে এখানে জাস্ট বসালাম 4 ইন্টু 2 প্লাস 3y ইকুয়াল টু 5। তার মানে 3y ইকুয়াল টু 5 মাইনাস 8, দ্যাট মিনস y ইকুয়াল টু -1, y ইকুয়াল টু -1। তাহলে x এর ভ্যালু 2, y ইকুয়াল টু -1। তার মানে আলফা বিটা তো সেই পয়েন্টটা যেখানে x কোঅর্ডিনেটটা আলফাতে যাবে আর বিটা y কোঅর্ডিনেটটা বিটাতে যাবে। তাহলে এটা হচ্ছে সেই বিন্দুটা, ইন্টারসেক্টিং পয়েন্ট আলফা বিটা যেহেতু বলা আছে, x বেরোলো 2, y বেরোলো -1, ইন্টারসেক্টিং পয়েন্টটা 2 -1। এবার তুমি যদি এখানে ভ্যালুটা পুট করো 2 ইন্টু আলফা, আলফার ভ্যালু 2, ঠিক আছে, মাইনাস বিটার ভ্যালু -1, মাইনাস অফ -1, তার মানে 4 প্লাস 1, আলটিমেটলি আমাদের আনসার 5। দেখো, সো ডি উইল বি দ্য রাইট আনসার। ডি উইল বি দ্য রাইট আনসার। কত ইজিলি বের করা যায় একটু ফলো করে দেখো, খুব ইজিলি আমরা বের করে ফেললাম। ইন্টারসেকশন পয়েন্ট বার করলাম, ইন্টারসেক্টিং পয়েন্ট বার করলে আলফা বিটার ভ্যালু পেয়ে গেলাম, যেহেতু ইন্টারসেক্টিং পয়েন্টটা আলফা বিটা বলছে। এবার 2 আলফা মাইনাস বিটাতে আলফা এবং বিটার ভ্যালু বসিয়ে আমরা আনসার কিন্তু ডিরেক্ট 5 পেয়ে গেলাম। দেখো, এতটা ইজিলি করে দেওয়া যায়, রাইট? তাহলে দেখো, এই অঙ্কটা আমরা একটুখানি কি করে নিলাম, কারেকশন করে নিলাম, আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা। এবার বলছে একটু দেখো, বলছে দ্য গ্রাফ অফ দ্য ইকুয়েশন দিস ইন্টারসেক্ট দ্য ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে, অন ওয়াই অ্যাক্সিসে তো x0, তাই না? x0 মানে আমরা বলতেই পারি এখানে আলফা 0, রাইট? তাহলে বিটা কত হবে? ইকুয়েশনটা কত? x মাইনাস 7y ইকুয়াল টু -42। তাহলে x তো 0ই হচ্ছে ওয়াই অ্যাক্সিসে কাট করছে, -7 y এর জায়গায় তোমার y এর জায়গায় আমরা কি বসাচ্ছি, ধরো এখানে বিটা বসালাম, 7 বিটা ইকুয়াল টু -42। তার মানে -7 বিটা ইকুয়াল টু -42, দ্যাট মিনস মাইনাস মাইনাস কেটে দাও, 7 42 কাটো 6, তার মানে বিটার ভ্যালু পেয়ে গেলাম 6। তার মানে আলফার ভ্যালু 0, বিটার ভ্যালু 6। ওকে, সিমিলারলি এইটাকে কাট করছে অন এক্স অ্যাক্সিস। অন এক্স অ্যাক্সিস মানে ডেফিনেটলি y0, তাই না? y0, এখানে yটা অবশ্যই ডেল্টা, তাহলে ডেল্টা ইকুয়াল টু 0 হচ্ছে, ঠিক আছে? এবার এই ইকুয়েশনে যদি y0 হয় তাহলে আমরা বলতেই পারছি 6x প্লাস ভ্যালুটা জাস্ট পুট করো, 6 গামা, পয়েন্টটা যেহেতু বসাচ্ছি, প্লাস y0 মাইনাস 15 ইকুয়াল টু 0। তার মানে 6 গামা ইকুয়াল টু 15, তাহলে গামার কত হচ্ছে বলো? 15/6। তাহলে এখানে আমরা ডেল্টা 0 পেয়ে গেলাম, গামা 15/6 পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু ফাইন্ড করতে দেওয়া হয়েছিল আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা। ভ্যালু বসাও, আলফা কত? 0, বিটা কত? 6, গামা কত? গামা হচ্ছে 15/6, রাইট? 15/6। এটা একটু কাটাকুটি করে ছোট করতে পারো, সঙ্গে তোমার ডেল্টা হয়ে যাচ্ছে 0। এটা কাটাকুটি করে ছোট করলে হয়ে যাচ্ছে তোমার 2, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 5। তার মানে 6 প্লাস 2 পূর্ণ 1 এর 2, তার মানে 8 পূর্ণ 1 এর 2 আনসার। 8 পূর্ণ 1 এর 2 মানে অবশ্যই 17/2। দেখো কত ইজিলি সলভ করে দেওয়া যায়। 8 পূর্ণ 1 এর 2 মানে অবশ্যই 17/2, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে x0, তাই x0 বসিয়ে বিটা পেয়ে গেলাম। আবার এক্স অ্যাক্সিসে y0, তার মানে ডেল্টা 0, তাহলে এখান থেকে গামার ভ্যালু পেয়ে গেলাম। এবার আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টার ভ্যালু তোমাকে ফাইন্ড করতে বলেছে। দেখো ইজিলি আমরা 17/2 পেয়ে গেলাম। তো এসএসসি সিজিএল টায়ার 2 যারা মনে করছো খুব টাফ বা কিছুই না, বেসিকটা একদম প্রথম থেকে যদি আস্তে আস্তে শিখতে আমি আসি, এখানে এসে কিন্তু অঙ্কগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো, ঠিক আছে? ওকে,
তাহলে দেখো এই সামটায় কি বলছে, এই সামটায় আমরা দেখে নিচ্ছি এই দুটো ইকুয়েশন পয়েন্ট এ আর 4 এ ইন্টারসেক্ট করেছে, তো ভ্যালু অফ কে ইজ ইকুয়াল টু, খুব সহজ, বেশি ভাবনা চিন্তার একদম দরকার নেই। 4x মাইনাস 2y ইকুয়াল টু 10, এখান থেকে যদি আমি x এর ভ্যালুটা ফাইন্ড করতে পারি, কিভাবে ফাইন্ড করব? দেখো এই পয়েন্টটা ইন্টারসেক্টিং পয়েন্ট, তার মানে এটা কিন্তু স্যাটিসফাই করবে, যেখানে y এর ভ্যালুটা আমি কত পাচ্ছি, y এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 4। এই y এর ভ্যালুটা তুমি ইকুয়েশনটাতে বসাও, 4x মাইনাস 2 ইন্টু 4 ইকুয়াল টু 10, দ্যাট মিনস 4x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 4x ইকুয়াল টু 10 প্লাস 8, তার মানে x ইকুয়াল টু 18/4, দ্যাট মিনস x এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, 9/2 মানে 4.5, x এর ভ্যালু পেয়ে যাচ্ছি 4.5। এবার এই x এর ভ্যালু যদি আমি এই ইকুয়েশনে পুট করতে পারি, যেহেতু এই ভ্যালুটা তোমার স্যাটিসফাই করা উচিত, যদি x এর ভ্যালুটা আমি 4.5 পুট করতে পারি এখানে, তাহলে কত হচ্ছে বলো, 4 ইন্টু 4.5 প্লাস ky ইকুয়াল টু 2, তার মানে তোমার কত হয়ে যাচ্ছে বলো। আচ্ছা, এখানে y এর ভ্যালুটা ডেফিনেটলি পয়েন্টটাতে পুট করব, কত হবে তাহলে, পয়েন্টটাতে পুট করলে হয়ে যাবে k ইন্টু 4, এই যে y এর ভ্যালু 4 ছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে 18, আচ্ছা ইকুয়াল টু কত 2, এটা হয়ে যাচ্ছে তোমার 18, তো হ্যাঁ 18 প্লাস 4k ইকুয়াল টু 2, তাহলে 4k ইকুয়াল টু মাইনাস 16, তাহলে কে এর ভ্যালু কত দেখো, -4, কে এর ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি, কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা -4, দ্যাট মিনস সি আমাদের রাইট আনসার। দেখো একটু বুদ্ধি করে যদি অঙ্কটা করা যায়, যে এই y এর ভ্যালুটা আমি এখানে পুট করে x এর ভ্যালু ফাইন্ড করে নিলাম, এবার এই yটা পাচ্ছি 4, ঠিক আছে, তার মানে ইন্টারসেক্টিং পয়েন্টটা হওয়া উচিত, এর ভ্যালুটা 4.5 হওয়া উচিত, নাও হতে পারে, বাট হওয়া উচিত এখানে। সেক্ষেত্রে আমি যদি x এর ভ্যালু 4.5 বসাই এবং y এর জায়গায় 4 বসিয়ে সলিউশন করি, আমরা দেখব k এর ভ্যালু কিন্তু -4 পেয়ে গেলাম, k এর ভ্যালু কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস আমরা -4 পেয়ে গেলাম। দেখো সলিউশন করে রাইট আনসার সি। দেখো লাস্ট 8-10টা অঙ্ক আমি তোমাদের জাস্ট রেগুলার তোমাদের দেখালাম, যে সিজিএল বা সিএইচএসএল বা সেন্ট্রাল লেভেলে, টায়ার 2 লেভেলে কি ধরনের অঙ্ক আসতে পারে, ঠিক আছে, কি ধরনের অঙ্ক আসতে পারে আমরা ডিটেলসে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। কোঅর্ডিনেট জিওমেট্রি একদম বেসিক থেকে আমরা দেখলাম, কিভাবে করলে পরীক্ষা হলে দারুণভাবে বিষয়টা নিয়ে ভাবা যাবে, বিষয়গুলোর সহজে সলিউশন করা যাবে, এবং সিজিএল টায়ার 2 বা সিএইচএসএল এ কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়েও আলোচনা করলাম। বিশদে এই আলোচনাটা আশা করি তোমাদের খুব কাজে লাগবে। এরকম ভিডিও তোমাদের সামনে কিন্তু আসতে থাকবে, ঠিক আছে, এরকম ভিডিও তোমাদের সামনে আসতে থাকবে রেগুলার বেসিসে, এবং প্রত্যেকটা বেসিক ক্লিয়ার করার পর, বেসিক জায়গা বলার পর আমি অঙ্কগুলো ডিটেলসে তোমাদের দেখালাম, 25টা অঙ্ক সলভ করিয়ে দিলাম। আশা করি খুব কাজে লাগবে, তোমরা ভিডিও দেখতে থাকো, নিজের যত রকম ডাউটস আছে কমেন্টসে বলবে, আমি আবার কি ধরনের অ্যাডভান্স ম্যাথের চ্যাপ্টার তোমরা চাইছো সেটাও বলবে। এরকম ভিডিও পরপর আসতে থাকবে। এইবার সিজিএল সামনেই, মানে অলরেডি তোমরা ক্যালেন্ডার পেয়ে গেছো, ইয়ার ক্যালেন্ডারে সিজিএল এর ডেটও তোমরা পেয়ে গেছো। টায়ার 1 টায়ার 2 মধ্যে যে বিরাট বিস্তর ফারাক থাকে তাও নয়, সেক্ষেত্রে টায়ার 1-এর পাশাপাশি টায়ার 2টাও কিন্তু নিজেকে প্রস্তুত রাখতে হবে। যারা যারা অ্যাডভান্স ম্যাথটায় একটুখানি টেনশনে আছো, যারা যারা অ্যাডভান্স ম্যাথটা সহজে গ্রিপে নিতে পারছো না, তাদের উদ্দেশ্যে বলছি স্পেশালি, আর যারা পারছো তারা তো অবশ্যই ভিডিওটা দেখে তোমাদের কমেন্টস জানাবে কেমন লাগছে ভিডিও। আর সঙ্গে এটাও বলি, যারা যারা এই টেনশনটায় রয়েছে অ্যাডভান্স ম্যাথ নিয়ে, তাদের কোনো চিন্তার কারণ নেই, প্রত্যেকটা চ্যাপ্টার আমি ডিটেলসে নিয়ে আসছি, ডিটেলসে জানাবো কিভাবে করতে হয়, কিভাবে সহজে ভাবতে হয়, যাতে পরীক্ষাগুলো তোমাদের সামনে অনেক সহজ হয়ে পড়ে, অনেক সহজ হয়ে অ্যাডভান্স ম্যাথের অঙ্ক তোমাদের কাছে ধরা দেয়। তো দেখতে থাকো ভিডিও, নিয়ে আসছি পরের ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টার, সো কিপ ওয়াচিং। থ্যাংক ইউ।